তোরা কি করছিস সবাই? ঘরের কোনায় আসিফ, নয়ন, জিদান, তুবা চারজনে আধবৃত্তে বসে কি একটা চুপি চুপি আলোচনা করছিল। আলোচনার রেশ তখনও কানে বাজছে। এমন সময় বৃষ্টির গন্ধের মতো আচমকা ঢুকে পড়ল আফরা। হাঁপাতে হাঁপাতে সে এক ভিন্ন জগৎ থেকে ফিরে এসেছে। কিরে, এমন হাঁপাতে হাঁপাতে কার পিছু ছেড়ে এলি? তুবা ঠাট্টা করল। আফরার মুখে থেমে থাকা উত্তেজনার রেখা মোছা গেল না। একটা গুরুত্বপূর্ণ কথা বলার ছিল, মনে হলো না বললে ভয়ঙ্কর পাপ হয়ে যাবে, এজন্য এলাম। চারজনে একসাথে তাকালো আফরার দিকে। মনে হচ্ছে ওর মুখে লেখা ইতিহাসের এক অব্যাখ্যায় ঘটনা শোনার অপেক্ষায়। আফরা কোলের বালিশটা শক্ত করে চেপে ধরে বসলো। চোখে মুখে এইমাত্র ভিন গ্রহ থেকে ফিরেছি ধাঁচের এক উত্তেজনা। কিরে বল, এমন মুখ বানিয়েছিস কেন? তোবার প্রশ্নে আফরা একবার চোখ মেলে তাকিয়ে গভীর শ্বাস টেনে ঘোষণা করলো, আমি দৃষ্টিকে দেখেছি। এক মুহূর্ত নিস্তব্ধতা, তারপর সবাই একযোগে শ্বাস ছেড়ে বিরক্তির ছায়া ফেললো চেহারায়। নয়ন পাশ থেকে বলে উঠল, আরে ধর, মানুষই তো দেখেছিস, উড়ন্ত জিন তো না। জিদান হাসতে হাসতে বলে উঠল, এমনভাবে বলিস মানে হচ্ছে ভাগ্যক্রমে আসমানের অপ্সরা নেমে এসেছিল আর তুই চোখের দেখা পেয়ে গেছিস। আফরার চোখ আরো উজ্জ্বল হয়ে উঠল। সে গম্ভীর গলায় বলে উঠল, হ্যাঁ ঠিক তাই, অপ্সরাই দেখেছি আমি। যদি তোরা ওকে দেখতিস তাহলে বুঝতি আমি কি দেখেছি। তোবা এবার একটু কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, মানে? মানে আমি ঠিকই বলছি, দৃষ্টি অসম্ভব সুন্দর, চোখের সামনে একেবারে আসমানের পরি যেন। এমন রূপবতী আমি আমার এইটুকু বয়সে কখনো দেখিনি। পাগল হয়ে গেছিস নাকি? পাড়া মহল্লায় এত সুন্দর মেয়ে হয় নাকি? মহল্লার মধ্যে এত রূপবতী আসছে, শুনলে তো রূপচর্চার দোকানগুলো লজ্জায় বন্ধ হয়ে যাবে। আফরাকে ব্যঙ্গ করে কথাটা বলে উঠল তুবা। আফরা এবার মুখে এক ধরনের নিখাত ভাব এনে বলল, আমি ঠাট্টা করছি না তোবা, দৃষ্টিকে দেখে আমার বুঝতে বাকি নেই। আমরা এতদিন প্রসাধনীর নিচে চাপা মুখগুলোকে সুন্দর বলে ভুল করতাম, কিন্তু দৃষ্টি এই সব কিছু থেকে আলাদা। তার চেহারায় বিন্দুমাত্র মেকআপের প্রলেপ নেই, তবুও এমন দীপ্তি যেন মেঘযুক্ত পূর্ণিমার রাত। অসম্ভব সুন্দরী দৃষ্টি, তোদের সবার ধারণার থেকেও কয়েক ধাপ বেশি সুন্দর। কেমন রূপ! এক নজর দৃষ্টিকে দেখে আফরা বাস্তবতার কল্পনার মাঝখানে থমকে গেছে। তার কথায় এক অদ্ভুত উন্মাদনা যা সংক্রমিত হলো বাকিদের মধ্যেও। নয়ন, জিদান আর আসিফ একটু আগেও যারা ঠাট্টা করলো তারা এখন চুপচাপ। আফরার বর্ণনায় এক অলৌকিক সৌন্দর্যের সাক্ষাৎ গল্প, কিন্তু গল্পটা অদ্ভুত রকম বাস্তব। তুবা অবশ্য চুপ করে বসে নেই। তার মনে এখনো সংশয়। চোখ ছোট করে ঠোঁটে ঠাস ঠাস ভাব এনে বলল, এই আপরা, তুই ঠিকঠাক আছিস তো? মাঝে মাঝে ভাবি তোর চোখে হয়তো ফিল্টার বসানো, তাই যা দেখিস তাই এডিটেড লাগে। আফরা চোখ পাকিয়ে তুবার দিকে তাকালো, গলা নামিয়ে বলল, আমি কিছুর বাড়াবাড়ি করি না তোবা, আমি দৃষ্টির চোখে চাঁদ দেখেছি, মুখে দেখেছি প্রাচীন কোনো শিল্পীর নিখুঁত তুলির ছোঁয়া। তুই বাড়িয়ে বাড়িয়ে বলছিস আপরা। আফরা তুবার দিকে এমনভাবে তাকালো মনে হলো এখনই একটা চটাস করে কষিয়ে দেবে। তবুও গলা নিচু করেই বলল, মোটেও না তোবা, তুই যদি একবার দেখতি, শুধু একবার তাকিয়ে দেখতি দৃষ্টিকে, তাহলেই বুঝতি আমি কিছুই বাড়িয়ে বলিনি। তুবা ভ্রুকুচকে বলল, তুই আবার একটু অতিরিক্ত বলছিস আপরা। আফরা গম্ভীর মুখে মাথা ঝাঁকালো। মোটেও না তোবা, দৃষ্টিকে দেখার পর আমি বুঝেছি রূপকথার রাজকন্যা মানে কি। ওর চোখে এমন এক নিঃস্ব গভীরতা, তাতে ডুবে গেলে সাঁতার জানা লোকও হাবুডুবু খাবে। চোখ দুটো নিস্তব্ধ জোছনার রাতে কুয়াশায় মোড়ানো জলরাশি। তুবা এবার কিছুটা চুপ, কিন্তু তুবা চুপ মানে যুদ্ধবিরতি, পরাজয় না। সে ঠোঁট কামড়ে বলল, তাহলে তো দেখতেই হবে মেয়েটাকে। আফরা হেসে ফেলল, দেখবি, দেখলেই বুঝবি, আর দোষ দিবি না আমার, বরং আমারে ধৈরা বলবি তুই ঠিকই কইছিলি, রূপে ভরা একখানা রূপকথা দেখছি। পাশ থেকে নয়ন ফিসফিস করে জিদানকে বলল, ভাই, দৃষ্টিরে না দেখলে মনে হয় আমাদের লাইফটাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে। কিছু কালার লাগে ভাই, কিছু উজ্জ্বলতা। জিদান মাথা নেড়ে বলে উঠল, দৃষ্টিকে না দেখলে আমাদের জিন্দিগির দৃষ্টিভ্রম হয়ে যাবে ভাই, একবার তো দেখতে হবে। মাঝ থেকে আসিফ নিজেকে লয়াল আর জেন্টলম্যান প্রমাণ করতে ফিসফিস করে উত্তর দিল, দৃষ্টি যদি এমন হয় তাহলে পলক পরানো
গুনাহ আমাদের দোস্ত, দেখতে হবে না আমাদের বাদ দে। তুই চুপ থাক বেটা। বলেই আসিফকে ধমকে উঠল নয়ন। সবাই যখন দৃষ্টির সৌন্দর্যে মুগ্ধ হবার প্রস্তুতি নিচ্ছে, তুবার ভেতরে তখন বাজছে ভিন্ন সুর। দেখতেই হবে মেয়েটাকে। এমন কি রূপ হলো যে আফরা বেহুশ। একটা অদ্ভুত জেদ চাপলো তার। তুবা মনে মনে বলে উঠল, দেখবো ঠিকই, কিন্তু আমি প্রমাণ করেই ছাড়বো চাঁদ বলে যেটা ভাবতেছো ওটা আসলেই হাই পাওয়ার টিউবলাইট। ছেলেগুলোর মনেও জল্পনা, কে আগে দেখবে দৃষ্টিকে। তুবা তো এক পা আগায়, আর ছেলেগুলো দৃষ্টি তো তাদের সামনেই ঠিকভাবে আসে না, এইভাবে নিজের চেহারা দেখাবেও না। তাহলে তাদের বোধহয় ইচ্ছেই থেকে যাবে নাকি? তাদের মধ্যেও কেউ কেউ তুবার মতোই গোপনে ছক কষছে। এখন শুধু সময়ের অপেক্ষা, রূপের সাক্ষাৎ হয় কিনা আর কার ভাগ্যে পড়ে সেই দৃষ্টির মুখোমুখি হওয়ার সুযোগ। চৌধুরী বাড়ির দোতলার ঠিক একেবারে কোণার ঘরটা অন্য 10টা ঘরের মতো নয়, বড় নয়, বিলাসী সাজনি, তবুও তার ভেতরে গুমড়ে কাদের সময় আর নীরবে বেঁচে থাকে এক জীবন্ত আত্মা। এটা দৃষ্টির ঘর না, ভুল হলো, বইয়ের ঘর। আর এই ঘরের পুরো ধমনীতে কেবল বইয়ের পাতার শব্দ। বই ভালোবাসে দৃষ্টি। ভালোবাসে মানে এই নয় যে সে গল্প পড়ে সময় কাটায়, সে বই পড়ে বেঁচে থাকে। তার বাবার রক্তেই মিশেছিল এই অভ্যাস। তিনি ছিলেন নীরব পাঠক, শব্দের জাদুকর। বই ছিল তার কাছে ধ্যানের মতো, আর সেই ধ্যানই উত্তরাধিকারী সূত্রে এসে নিভে যাওয়ার আগেই জ্বলে উঠেছে দৃষ্টির ভেতরে। তাদের বাড়িতেই তার বাবার একটা বড় লাইব্রেরি ছিল। একটা সময় ছিল যেখানে সকালবেলা চায়ের কাপে ধোয়ার পাশাপাশি উঠত বইয়ের পাতার গন্ধ। কত হাজার বই ছিল সেখানে, কত সেলফ, কত গল্পের ঘর। এখন কেমন আছে সেই লাইব্রেরি দৃষ্টি জানে না, জানারও ইচ্ছে করে না সব সময়। কারণ কিছু স্মৃতি জ্বলন্ত দ্বীপের হয়ে জ্বলতে থাকুক, আর কিছু থাকুক মনের কোণে সযত্নে ঢাকা ধুলোমাখা বক্সের মতো। তবে দৃষ্টির স্বপ্ন খুব স্পষ্ট, নিজের একটা লাইব্রেরি হবে, শুধু ঘর নয়, একখানা বিশাল মহল হবে বইয়ের। সেখানে থাকবে হাজার হাজার বই, বইয়ের ঘ্রাণে মোড়া হবে বাতাস। ছাদ থেকে নামবে কাঠের ঝুল বারান্দা, আর টেবিলের উপর পড়ে থাকবে পঠিত অপঠিত কত শত পৃষ্ঠা। এমন একটা লাইব্রেরি যেটার নাম উচ্চারণ করলেই শহরের জ্ঞান পিপাসুরা চোখ বন্ধ করে নিঃশ্বাস নেবে। এ স্বপ্ন দৃষ্টির বহুদিনের, আর দৃষ্টি শপথ করেছে সে এটা করবেই। কারণ এই স্বপ্নে শুধুই ইট কাঠ নেই, আছে বাবার মতো হয়ে ওঠার এক দুরন্ত লালসা। আর সেই লালসায় আগুন জেলে আজও বইয়ের পাতার নিচে মুখ গুজে বসে থাকে দৃষ্টি। প্রায় প্রতিদিনের মতোই আজও সে এসেছে তার প্রিয় আশ্রয়, চৌধুরী বাড়ির কোণার বইয়ের ঘরটিতে। দিনভর ব্যস্ততার ফাঁকে সময় হয়ে ওঠেনি, তাই রাতের নিস্তব্ধতাকে এসে বেছে নিয়েছে। দৃষ্টি ধীরে ধীরে ঘরে পা রাখল। পেছনের চুল গুজে রাখা, চোখ জোড়া একটু ক্লান্ত, তবুও বইয়ের ঘ্রাণে ঢুকতেই প্রাণ ফিরে পেল যেন। বইয়ের স্তূপে হাত চালিয়ে সে খুঁজে বেড়াচ্ছে একটা পুরনো হলুদে মলিন হয়ে আসা প্রচ্ছেদের বই। তখনই ছটফট করে হঠাৎই নিভে গেল সব আলো। পুরো চৌধুরী বাড়ি অন্ধকারে ডুবে গেল। দৃষ্টি কেঁপে উঠল। মুহূর্তে বুকের ভেতর ছুটে চলল হৃৎপিণ্ড। চারপাশ এক নিমিষে জমাট বেঁধে গেল নিস্তব্ধতায়। আর তখনই বইয়ের তাকের সামনে দাঁড়িয়ে পাতায় পাতায় দৃষ্টি খুঁজছে এক বিস্মৃত স্বপ্নের চাবিকাঠি। হঠাৎ ঝটকা দিয়ে নিভে গেল চারপাশের সব আলো। এক মুহূর্তের জন্য দৃষ্টির দেহ হালকা, কেঁপে উঠল তার মন অবিচল। এই বাড়ির প্রতিটি খুঁটিনাটি, প্রতিটি কর্নার তার পরিচিত। কেমন এক ঘনিষ্ঠতা রয়েছে এই অন্ধকারের সঙ্গে। আলো তার অতিথি, আর অন্ধকারই আপন ভিটে। সে পা টিপে টিপে এগিয়ে এলো টেবিলের পাশে। সেখানে ছোট একটা কাঠের ড্রয়ার আছে, যেটার ভেতর মোমবাতি রয়েছে। অন্ধকারে আলো খোঁজার গোপন গুহা। এই মোমবাতি তার বহু একাকিত্ব সন্ধ্যার সঙ্গী। বহুবার আলো জ্বালিয়ে সে পৃষ্ঠায় পৃষ্ঠায় খুঁজে ফিরেছে শব্দের জ্যোৎস্না। দৃষ্টি সাবধানে ড্রয়ারটা খুলে হাত বাড়ালো ভেতরে। তার আঙ্গুলে ঠেকলো একটুখানি মোমবাতি, ঠান্ডা আর মসৃণ। কিন্তু দিয়াশলাইয়ের খোঁজে হাতড়ানোটা বাড়ল। সে এবার আন্দাজ করে টেবিলের উপর হাত বুলাতে লাগলো। তক্তার উপর আঙ্গুলের ছায়া ছুঁয়ে বেড়াতে লাগলো চুপি চুপি, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত।
কোন থেকে কোন, কিন্তু না, দিয়াশলাইয়ের প্যাকেট মনে হয় হাওয়ায় মিশে গেছে। অন্ধকার ঘন হয়ে এলো আরও। একটা দীর্ঘশ্বাস ছাড়ল দৃষ্টি। সেই দীর্ঘশ্বাস না বলা এক ক্লান্তির ছায়া হয়ে ঠান্ডা হাওয়ার মতো বেরিয়ে এলো দৃষ্টির বুকের গহীন থেকে। আলো নেই, আশার আভা নেই, তাই হয়তো নিঃশ্বাসও হয়ে উঠছে একটু বেশি ভারী। দৃষ্টি ঠিক করলো তখন ঘর ছেড়ে বেরিয়ে যাবে। ঠিক তখনই অন্ধকারের বুক চিরে ভেসে এলো এক অজানা নিঃশ্বাস, ঠিক তার ঘাড় বরাবর। ঠান্ডা ভারী, একেবারে কাছ থেকে আসা নিঃশ্বাসের তরঙ্গে গা শিউরে উঠল দৃষ্টির। মুহূর্তেই থেমে গেল তার সমস্ত কার্যকলাপ। দৃষ্টি দাঁড়িয়ে রইল নিস্পন্দনে। এতটাই স্তব্ধ হয়ে গেল মনে হচ্ছে দেহ নয়, এক পাথরের খোদাই মূর্তি দাঁড়িয়ে আছে। সময়টাও থেমে গেছে কিনা কে জানে। নিঃশ্বাসটা এখন আরও কাছে, আরও গভীর। তার ঘাড়ের পেছনটায় আবছা কোনো অস্তিত্বের শ্বাসের ভার বইছে। ভয়ের গাঢ় ছায়া আর অভ্যস্ত সাহসের মাঝখানে দাঁড়িয়ে দৃষ্টি প্রস্তুত হচ্ছিল, চুপচাপ অপেক্ষা করছিল। ঠিক যে মুহূর্তে অচেনা অস্তিত্বটা একটু এগোবে অন্ধকার ফুঁড়ে, সে তখন ঝাঁপিয়ে পড়বে, তার অস্তিত্ব রক্ষা করবে এক দুঃসাহসী প্রচেষ্টায়। কিন্তু তাকে চমকে দিয়ে হঠাৎই নিঃশ্বাসের ভার সরে গেল পাশ থেকে। নিশ্চিহ্নে কেউ বা কিছু সরে গেল অন্ধকারেরই গভীরে। চারপাশে আবার নেমে এলো এক রহস্যময় নিস্তব্ধতা। দৃষ্টি এখনো এক জায়গায় স্থির, ভাবছে সত্যি কি কেউ ছিল, নাকি ভয়, ক্লান্তি আর কল্পনার মিলিত প্রতারণা। তবু নিশ্চিত হয়ে এক হাত রাখলো টেবিলের উপর। আর ঠিক তখনই তার আঙ্গুলে ঠেকে গেল কিছু একটা, ধাতব, গা শীতল অথচ পরিচিত। আঙ্গুলে ভালোভাবে টেনে নিয়ে স্পর্শ করতেই চিনে ফেললো এটা একটা লাইটার। দৃষ্টি অবাক হলো। আসলে অবাক হওয়াটাই স্বাভাবিক। সে তো জানে এই ঘরে কখনো লাইটার রাখেনি সে, কেবল দিয়াশলাইয়ের কাঠিগুলোকেই আপন করেছে সবসময়। সেই কাঠি টুকরোতেই লুকিয়েছিল তার একান্ত কিছু স্মৃতি, অভ্যাস, নির্ভরতা। তবু আগ পিছ না ভেবে সিদ্ধান্ত নিল মোমবাতিটা জ্বালিয়েই ফেলবে। লাইটারটায় একটা চাপ দিতে চট করে একটুখানি শব্দ হলো, একটা ক্ষীণ আগুনের ঝলক, আর সেই আগুন পুরো স্তব্ধ রাত্রিকে খানিকটা গাঢ় করে তুলল। এক অনাহুত দাগ টেনে দিল নিস্তব্ধতার গায়ে। মোমবাতির আলো ছড়িয়ে পড়ল চারিদিকে। দেয়ালে দেয়ালে ঝুলে থাকা ছায়াগুলো ধরা পড়ে গেল। দৃষ্টি ধীরে ধীরে চোখ বুলালো ঘরের প্রতিটি কোণে, বইয়ের তাকে, জানালার পাশে। কিন্তু না, কিছুই নেই, কেউ নেই। তবু দৃষ্টির মনে হচ্ছিল এই ঘরে কেউ ছিল। তার নিঃশ্বাসে, বাতাসের ভারে এক অদৃশ্য উপস্থিতির ছাপ এখনো রয়ে গেছে। সে নিশ্চিত কেউ এসেছে। এখনো কি সে আছে? এই স্বল্প সময়ের মধ্যে যদি সরে গিয়ে থাকে তবে গেল কোথায়? একটা গা ঘেঁষা জড়শ্বাস ছাড়ল। দৃষ্টি তাতে নিজেকে সামলে নিল। বেরিয়ে যাবে, ঠিক এই সিদ্ধান্তে উপনীত হয়েছিল। সেই মুহূর্তেই দরজার কাছ থেকে এলো এক ফিসফিসের শব্দ। থমকে গেল দৃষ্টি। চোখের পাতা কাঁপল না একবারও, তবুও তার সমস্ত শরীর স্থির হয়ে গেল প্রশ্নগুলোর ভারী। কে? বাহিরের কেউ নাকি চোর? তবে বাড়ির কেউ হলে এভাবে চোরের মতো আসবে কেন? মোমবাতির কাপা আলোর নিচে দৃষ্টি চারপাশে তাকিয়ে খুঁজে নিল একটা মোটা কাঠের লাঠি। ধীরে ধীরে সেই লাঠিটা তুলে নিল সে হাতে। তারপর সাবধানে সে ফু দিল মোমবাতির দিকে। নরম আলোটা এক মুহূর্তে নিভে গেল, আর তার সঙ্গে নিঃশেষ হলো শেষটুকু দৃশ্যমানতা। চারপাশে ফিরে এলো সেই অন্ধকার, যেটার সাথে দৃষ্টির প্রাচীন বন্ধুত্ব। ধীরে ধীরে পা টিপে টিপে অন্ধকার চিরে এগিয়ে যেতে লাগলো দৃষ্টি। আওয়াজটা যেখানে থমকে দাঁড়িয়েছিল, দৃষ্টিও ঠিক সেখানে গিয়েই থামলো। আর তারপর চোখে না দেখে হঠাৎ এক ঝাঁঝালো বিস্ফোরণ হয়ে উঠল তার হাতের লাঠিটা। কোনো ঘোষণা নেই, কোনো সুযোগ নেই, সরাসরি দিক ভুলে একের পর এক লাঠির বাড়ি চালাতে শুরু করলো দৃষ্টি। কঠিন কাঠের বাড়িতে চারপাশে ভেসে উঠল অস্পষ্ট চিৎকার। আহা, আরে থামো। কি হচ্ছে?
কিন্তু শব্দগুলো ব্যথার আঘাতে এলোমেলো, আধো গলায় শোনালো। রাতটা কেঁপে উঠল এক অচেনা শোরগোলে। এমন আকস্মিক শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে এলো উজান। তার পেছন পেছন তুবা আর আফরাও বেরিয়ে এলো নিজেদের ঘর থেকে। তখনই এক ঝলক তীব্র আলো এসে পড়ল ঘরের ভেতর। বিদ্যুৎ ফিরে এসেছে। দৃষ্টির হাতের লাঠি স্থির হয়ে গেল মাঝ আকাশে। আলো পড়তেই পরিষ্কার দেখা গেল সামনে দাঁড়িয়ে থাকা তিনটা বেহাল দশার প্রাণ। একজন কাতর, একজন হকচকানো, আর আরেকজন হাত পা গুটিয়ে ব্যথার নিকুচি করছে। দৃষ্টি থমকে গেল। সেকেন্ড খানিকের জন্য মাথার সমস্ত রক্ত উল্টো পথে বইল। দ্রুত পা পিছিয়ে নিয়ে ঘুরে দাঁড়ালো সে। তারপর অস্থিরভাবে টেনে নিল মাথার আঁচলটা, আর সেই আঁচল দিয়েই ঢেকে ফেললো মুখখানা। তারপর হ্যাচকা গলায় বলেই ফেললো, আরে আরে, আপনারা এখানে কি করছেন? জিদান হাত পা ডলতে ডলতে প্রায় কান্নার গলায় চেঁচিয়ে উঠল। সেটা মারার আগে জিজ্ঞেস করতে হতো। অত্যন্ত দুঃখিত স্বরে কথাটা বলে উঠল সে। একটু পরেই সে ব্যথা ভুলে যদি কাঁদতে বসে যায় তা দেখেও আশ্চর্য হবে না দৃষ্টি। এর মধ্যেই এসে গেল উজান। তুবা আফরাও পেছন পেছন হাজির। দরজায় গা ঘেঁষে দাঁড়িয়ে তারা থমকে গেল দৃশ্য দেখে। আসিফ, নয়ন আর জিদান মেঝেতে লুটোপুটি খাচ্ছে। কেউ কোমর ধরে আছে, কেউ হাঁটুতে মালিশ করছে। আফরার চোখ কপালে তুলে এগিয়ে গেল। আগে আসিফকে টেনে তুলল সে, আর উজান দুই হাতে একে একে নয়ন আর জিদানকে সামলে তুলতে তুলতে বলল, তোদের এই অবস্থা কি করে হলো? উজানের কথা শুনতে আসিফ গরম চোখে তাকালো দৃষ্টির দিকে। ঠিক তখনই পাশ থেকে নয়ন চিৎকার দিয়ে বলে ফেলল, সেটা তোর বোনকে জিজ্ঞেস কর। এই অবস্থা তো তোর তারই কল্যাণে। উফ, কি মারটাই না মারছে। হাড়গোড় সব টেরা হয়ে গেছে রে ভাই। জিদান বেচারা হা করে নিঃশ্বাস নিচ্ছে। মনের ভেতরও ব্যথা ঢুকেছে তার। আসিফ হাঁটুতে হাত দিয়ে ডলতে ডলতে বলে উঠল, এই মেয়েটা ভয়ঙ্কর ভাই, অন্ধকারে পিটিয়ে আত্মরা করে সেরে সেরে। ঠিক তখনই আফরা এগিয়ে এসে বলল, দৃষ্টি, তুমি ওদের এভাবে মারলে কেন? কি করেছিল ওরা? সবাই দৃষ্টির দিকে তাকালো। সে মুখের অর্ধেকটা আঁচলে ঢেকে রেখেছে, চোখ দুটো শুধু উকি দিচ্ছে। দৃষ্টি একটু চোখ পিটপিট করে তাকিয়ে সরল গলায় বলেই ফেললো, আগে ওনাদের জিজ্ঞেস করুন আপু, ওনারা এই রাতের বেলায় অন্ধকারে ফিসফিস করে কি করছিলেন? সব চোখ এবার ঘুরে গেল নয়ন, আসিফ আর জিদানের দিকে। তিনজনের মুখেই চোর ধরা পড়েছে এরকমের একটা ভঙ্গিমা। চোখ টিপে ঘাড় চুলকে কেউ পায়ের আঙ্গুলে ঘষছে মেঝে। এমনভাবে চুপচাপ দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে তারা একটা কবরস্থানের ভাষণ শুনছে। ঠিক তখনই দূর থেকে এসে হাজির হলো মরিয়ম বেগম। সে হাঁপাতে হাঁপাতে বলল, মরিয়মের কথার উত্তরে উজান একবার তার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, ছুয়ারি খালা, আমরা এমনি কথা বলছিলাম তো, তাই যাও, তুমি মায়ের কাছে যাও। মরিয়ম সন্দেহ ভরে চারপাশে তাকালো, কিন্তু কিছু না বলেই ধীরে ধীরে ফিরে গেল। তার বিদায়ের সাথেই ঘরের বাতাস একটু ভারী হয়ে উঠল। উজান এবার এক পা এগিয়ে এলো, চোখে আগুন, ভ্রুকুচকে বলে উঠল, কি করতে এসেছিস সেখানে তোরা? সত্যি করে বল। তিনজন আসলে সত্যিকারের আসামি। চোরের মতো মুখ করে একে অপরের দিকে তাকালো তারা। নয়ন আসিফের দিকে তাকালো, আসিফ জিদানের দিকে, আর জিদান বেহাল মুখে ফ্যালফ্যাল করে তাকালো ফাঁকা দেয়ালের দিকে। মনে হলো দেয়াল ফেটে যদি বের হওয়ার রাস্তা মেলে। দৃষ্টি আস্তে করে হাতে থাকা লাঠিটা দরজার পেছনে রেখে গুছিয়ে দাঁড়ালো। তারপর কারো দিকে না তাকিয়ে বলে উঠল, পরের বার থেকে রাতের বেলা একটু সাবধানে চলাফেরা করবেন। এরকম ফিসফিস শুনলে চোর ভেবে আরো মায়ের খেতে পারেন। এই বলে গটগট করে হেঁটে বেরিয়ে গেল দৃষ্টি। দৃষ্টি হেঁটে চলে যাওয়া মানে মঞ্চ ছেড়ে প্রধান চরিত্রের প্রস্থান। এবার জিদানের কলার চেপে ধরল উজান। এই শালা, সত্যি করে বল এখানে কি করছিলি, নইলে এবার এক দফা আমার হাতে মার খাবি। জিদান ঘাট টান করে পেছনে তাকালো। এই ফাঁকে আফরা এগিয়ে এসে আসিফের সামনে দাঁড়ালো। চোখে চড়চড় করে রাগের আগুন নিয়ে বলে উঠল, সত্যি করে বল, কি করতে এসেছিস? নইলে কিন্তু এখন। আফরার কথায় আসিফ গলা নিচু করে বলে উঠল, আমার দোষ কি? ওরা দুজনেই পাগল হয়ে গিয়েছিল দৃষ্টিকে দেখতে। আমি কতবার বলেছি আমি আসবো না, তবে টেনে নিয়ে এসেছে আমাকে। তোর কারণেই তো। তোকে কে বলেছে দৃষ্টির সৌন্দর্যের কথা এই হাবিটটা গোলারে বলার জন্য? শোনার পর থেকেই পাগল হয়ে গেছে দেখবে বলে।
একটানা কথার শেষে আসিফ নিজেই হাঁপিয়ে পড়ল। এই কথা শুনে উজান আর আফরা তো পুরো হতবাক। এদের মাথা নষ্ট না হলে আর কি। উজান এবার দৃষ্টি ঘুরিয়ে ফুঁসতে ফুঁসতে লাঠিটা আবার হাতে তুলে নিল, গজগজিয়ে বলে উঠল। আজ তোদের শেষ সৎকার হবে। আর সেটা দেখে নয়ন, আসিফ আর জিদান কোনো কথার অপেক্ষা না করে লেজ গুটিয়ে দৌড় দিল। তা দেখে আফরা হেসে উঠল। উজান চোখ পাকিয়ে বলল, দৃষ্টি এই কাহিনী জানতে পারলে কিন্তু এরা কেউই এ বাড়িতে থাকতে পারবে না। ঘরে একের পর এক পায়চারি করে চলেছে দৃষ্টি। তাদেরকে মারার জন্য বিন্দুমাত্র অনুতাপ নেই তার। চোরের মতো রাতের বেলা ফিসফিস করলে মার খাওয়াটাই তো নিয়তির বিধান। তবু যে ভাবনাটা তাকে চার মতো পিছু ছাড়ছে না তা হলো তখন। সেই মুহূর্তে ঘরে সে একা ছিল না, কেউ ছিল। অদৃশ্য কারো শ্বাসের গাঢ় উপস্থিতি ছুঁয়ে গিয়েছিল তার ঘাড়, তার ত্বক টের পেয়েছিল সেই শ্বাসের শীতল কাঁপন। সেই অনুভূতি কল্পনা নয়, কল্পনার অতীত, এক বাস্তব স্পর্শ। কে ছিল সেই ছায়া? উজানের বন্ধুদের কেউ? কিন্তু না, তারা তো একত্রে ধরা পড়েছে। তাদের কেউ হলে চোখে পড়ার আগেই মিলিয়ে যেত ঘরের কোণে কোণে, আর মার খেয়ে কাতর আত্মা হয়ে পড়ে থাকতো না। তাহলে কে? কে সেই সাহসী? কেমন নীরবে ঢুকে তাকে তন্ন তন্ন করে বুঝে নিয়ে আবার অন্তহান হয়ে গেল। দৃষ্টি ভাবছে, আবার ভাবছে, বারবার ভাবছে। ভাবনার অতল থেকে উঠে এসে হঠাৎই দৃষ্টির চোখ আটকে গেল পড়ার টেবিলের এক কোণে। সেখানে রাখা একটা নীলখাম, নীরব অথচ আতঙ্ক ছড়ানো উপস্থিতিতে আলোকপাত করছে তার অজানা কৌতূহলে। এটা দৃষ্টি রাখেনি। তার জ্ঞান সীমা, তার অভ্যাস, তার প্রতিদিনের নিরুত্তাপ টেবিল, সেখানে এমন খাম থাকার কথা নয়। তাহলে কে রেখেছে? কার সেই নীরব আগমন যে শব্দের বদলে রেখে গেছে শুধু নীল রঙের এক জিজ্ঞাসা? এক মুহূর্ত দৃষ্টি স্তব্ধ দাঁড়িয়ে রইল। তার চোখ চক্রাকারে ছুটে বেড়াতে লাগলো নিজ ঘরের প্রতিটি কোণায়, প্রতিটি জানালার ফাঁক পর্দা। কোথাও মানুষের উপস্থিতি নেই, আছে কেবল অনুপস্থিতের ভয়ানক ঘনত্ব। ধীর পায়ে এগিয়ে গিয়ে সে দরজা জানালা ঠিকঠাক বন্ধ করে নিল। তারপর সে একটা ভারী জড়ো শ্বাসে হাত বাড়িয়ে নিল সেই খামের ছিঁড়ে পড়া মুখের ভেতর থেকে বেরিয়ে এলো একটা ছোট্ট চিরকুট। দৃষ্টি চোখ মেলে চেয়ে দেখলো চিরকুটটা। প্রিয় বিশ্বচন্দ্রিমা, তোমার রূপ লোকের গাঢ় স্নিগ্ধতা আমি সময়োচ্যুত এক আত্মা। মোমের শিখায় ঢেউ খানানো হলদে ধোয়ার আবছায় তোমার অপরূপ বিভাসে এক বিষণ্ণ মোহ যা আমাকে প্রতি রাতের মতোই করে মাতাল করেছে। তোমার রূপে হারিয়ে ফেলে এসেছি আমার সমস্ত নিজস্বতা। ভাবো তো, একখণ্ড মানুষ কেমন করে নিজের সমস্ত সত্তা ভাসিয়ে দেয় কেবল কারো চোখের পাতায় জমা চাঁদ রাতে। তুমি বিধাতার শূন্য গর্ভ একাকিত্ব থেকে জন্ম নেওয়া এক সৌন্দর্যের শোকগাথা। তোমায় দেখলেই মনে হয় বিধাতা দীর্ঘদিনের নৈশব্দ ভেঙে নিজ হাতে এক যন্ত্রণার চাঁদ রচনা করেছেন, রূপসী, অপার, অথচ বিষাক্ত কোমলতে পরিপূর্ণ। সাঁতার না যেন আমি ডুব দিয়েছি তোমার প্রেমের অতল সায়রে। নিঃশ্বাস নিতে নিতে আমি প্রতিবার তলিয়ে যাই আরও এক স্তর গভীরে। তলিয়ে যেতে যেতেও আমি অবাক বিস্ময়ে ভাবি, এই বুঝে অস্তিত্বের শেষ সময় পৌঁছে গেছে। কিন্তু না, এই তো আরও এক ধাপ গভীর, আরও এক ধাপ হারানো। তবু তোমার দিকে বাড়িয়ে দিয়ে হৃদয়ের নির্বাক আরতি, কারণ আমি বুঝে গেছি তোমার মোহে হারিয়ে যায় আমার একমাত্র পরিণতি। আমার সত্তা আজ অবশ, আমার চিন্তাসমূহ বিকারগ্রস্ত। তোমার অলিক ঐশ্বর্যের নিকট আমি এক অসহায় উপাসক, এতে তোমার অন্তর্গত বিষ পিপাসু। চিঠিটা হাতে নিয়ে থমকে গেল দৃষ্টি। চোখের কোণে জমে থাকা নিঃশ্বাসটা হঠাৎই ভারী হয়ে এলো। কাগজের পাতায় কারো অদৃশ্য ছায়া এখন চোখে সজীব হয়ে উঠেছে। তার মানে সত্যি কেউ ছিল ওখানে। কিন্তু কে? উজান? না, এটা যদি উজান হয় তাহলে সে এভাবে চুপি চুপি যাবে কেন? এমন আচরণ তো তার নয়। তাহলে কে? নাকি উজানি? উফ, মাথা কাজ করছে না। কপালে হাত ঠেকিয়ে ফিসফিস করে বলল দৃষ্টি। তার ভেতরে সন্দেহের একটা পোকা বাসা বাঁধতে শুরু করেছে। অজানা আতঙ্কে বুকের ভেতর ধুকপুক করছে অস্থিরতা। সাবধানে থাকতে হবে এখন, খুব সাবধানে। কেউ তারই ঘরে এসে এইভাবে চিরকুট রেখে যাচ্ছে আর সে আন্দাজ করতে পারছে না? না না, কিছুতেই না। অতপর আর কিছু না ভেবে সেদিনকার মতো নিজেকে গুটিয়ে নিল দৃষ্টি। একটু ঘুম দরকার তার। রবিবার সকাল। শহরের গায়ে রোদ মেখে নেমে এসেছে অলসতা, কিন্তু দৃষ্টির গায়ে আজ তার ছোঁয়া নেই। তাদের কলেজে আজ একটা অনুষ্ঠান আছে, নিয়ম মেনে বাঁধা ছকে সাজানো এক সাংস্কৃতিক আনুষ্ঠানিকতা। শুরু হবে ঠিক 11টায়। তাই আজ দৃষ্টি একটু কম তাড়াহুড়া করছে।
তার চোখে মুখে কোনো উৎসাহ নেই। এইসব অনুষ্ঠানে তার মন বসে না কখনোই। আসলে তেমন কিছুতেই আর মন বসে না আজকাল। এই ধরনের আয়োজনে দৃষ্টির নিজেকে মানিয়ে নিতে খুব একটা ভালো লাগে না। সাধারণত কোনো কঠোর নির্দেশনা না পেলে সে যেতই না আজকে, কিন্তু আজ পরিস্থিতি অন্য। না গেলে নাকি জরিমানা, আরও ভয়ঙ্কর কথা, এক্সামে মার্ক কেটে দেওয়া হবে। দৃষ্টির মনে হয় এটা কোনো নোটিশ না, এটা আধুনিক কায়দায় জালিয়াতি। তার যুক্তির ভাষায় যার ইচ্ছে হবে সে যাবে, না গেলে কেন বাধ্য করা হবে বুঝি না। দৃষ্টি এখন একটি সরকারি কলেজে বাংলা সাহিত্যে স্নাতক করছে, 2য় বর্ষে তার পথ চলা। একসময় পড়ালেখায় ভালোই ছিল সে, কিন্তু একটা ধাক্কা, একটা অনিয়ন্ত্রিত ঝড় তার জীবনের বহু কিছু ওলটপালট করে দিয়েছে। তারও স্বপ্ন ছিল দেশের শীর্ষস্থানীয় কোনো বিশ্ববিদ্যালয়ে পড়বে সে, বিশাল ক্যাম্পাসে হাঁটবে মাথা উঁচু করে, নিজের এক স্বয়ংসম্পূর্ণ পরিচয় বানাবে। নিজের নামে গড়া এক পূর্ণতা তারও হবে, যার পেছনে থাকবে কেবল তার নিজস্ব পরিশ্রমের খাম, তার নিজের পথ চলার দাগ। কিন্তু সব স্বপ্ন তো পূর্ণতা পায় না। জীবন কখনো কখনো এমনভাবে মন নেয় যেখানে স্বপ্নগুলো একে একে পিছলে পড়ে যায়, ঠিক যেমন নদীর পাড় ভাঙে নীরবে, ধসের কোনো আগাম সংকেত ছাড়াই। তারও হয়নি। দৃষ্টি জানিয়ে সব কিছুর পরও বেঁচে থাকতে হয়, ঘড়ির কাঁটার মতো চলতে হয়, থামা যায় না। থেমে গিয়ে হাল ছেড়ে দেওয়া তার ধাত নয়। বাংলা সাহিত্যের প্রতি তার ঝোঁকটা ভিন্ন। এক ধরনের ঘোর, এক ধরনের আত্মীয়তা কাজ করে তার ভেতরে, তাই এই বিষয়টাই বেছে নিয়েছে সে। ধীর লয়ে তৈরি হচ্ছিল দৃষ্টি, আয়নার সামনে দাঁড়িয়ে নিখুঁতভাবে নিকাবটা গুজে নিচ্ছিল মুখে। এমন সময় হঠাৎ করেই ঘরের দরজায় এসে দাঁড়ালো আফরা। আসবো? দৃষ্টির চোখে এক ঝলক বিষয় রেখা খেলে গেল। নিকাবটা লাগাতে লাগাতে পেছন ফিরে তাকালো। আরে আপু, হাসুন না। কলেজে যাচ্ছ? হ্যাঁ আপু। আফরা একগাল হেসে বলল। আমাদেরকেও নিয়ে চলো না, বাড়িতে বসে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছি। দৃষ্টি কিছুটা থমকে গেল, একটু অপ্রস্তুত হলো বটে। এই প্রস্তাবটা সে আশা করেনি। একা একা যাওয়ার মানসিক প্রস্তুতি ছিল পুরো মাত্রায়। আফরার চোখে মুখে জমে থাকা হাঁসফাঁস ভাবটা দেখে বুকের ভেতর একটা কোমল ঢেউ খেলে গেল তার। নিয়ে গেল খারাপ হয় না, এমনিতে সে নিজেও একাই। সত্যি যাবেন? হ্যাঁ। আচ্ছা চলুন। শুনেই আফরা আনন্দে এক লাফ দিল, খুশিতে হুট করে জড়িয়ে ধরল দৃষ্টিকে। এমন আকস্মাত আদরে দৃষ্টিও হেসে উঠল। তুমি 5 মিনিট অপেক্ষা করো, আমি আর তোবা এক্ষুনি তৈরি হয়ে আসছি। বেশ কিছুক্ষণ পর ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো দৃষ্টি। নিচে পৌঁছাতেই প্রায় একই সময় নেমে এলো আফরা আর তুবাও। আফরার চোখে মুখে রোদ উঠেছে, একটা নির্মল উচ্ছ্বাসে সে চমৎকার দেখাচ্ছে, কিন্তু তুবার মুখে একটা গম্ভীর চাপা ভাব, ঠোঁট দুটো রাগে শক্ত করে রাখা। তাকে দেখে মনে হচ্ছে আফরাই জোর করে টেনে এনেছে তাকে। তুবাকে দৃষ্টির ভালো লাগেনি, কোনো নির্দিষ্ট কারণ ছিল না, তবু একটা চাপা অস্বস্তি কাজ করছিল ভেতরে। মেয়েটার চোখে একটা স্থায়ী হিংসা লেপ্টে আছে। কথা বলে না, কিন্তু মুখের অভিব্যক্তি দেখে মনে হয় প্রতিনিয়ত কারো উপর বিদ্বেষ ছুড়ে দেয়। চেহারার গড়নে এক ধরনের স্থবিরতা। তবে আফরা ঠিক তার উল্টো, খোলা হৃদয়ের এক রোদেলা সকাল। কয়েকদিনে আফরা অনেক আপন হয়ে উঠেছে তার। মনে হয় বহু বছরের চেনা। মিষ্টি করে কথা বলে, ছোটখাটো বিষয়ে হাসে, কারো পাশে দাঁড়াতে দ্বিধা করে না একটুও। একটা মানুষের ভেতর এতটা আলো থাকতে পারে দৃষ্টি, সেটা প্রথম অনুভব করলো ওর সঙ্গে থেকে। আফরাকে সে পছন্দ করেই ফেলেছে, অবচেতনে, নীরবে, নিঃশব্দে। আপু, হয়েছে আপনাদের? হ্যাঁ হ্যাঁ, চলো। আফরা তড়াক করে উত্তর দিল। তুবাও মুখ ভার করে পাশে দাঁড়ালো। তারা হাঁটা ধরতেই পেছন থেকে ভেসে এলো একটুখানি কড়া গলা। কোথায় যাওয়া হচ্ছে শুনি? আচমকা থমকে গেল পদক্ষেপ। দৃষ্টির পা জোড়াও স্থির হলো, কিন্তু সে ফিরেও তাকালো না। উজান, সেই গম্ভীর একরোখা কণ্ঠস্বরের মালিক। আফরা নিজের স্বভাবসুলভ উচ্ছ্বাসে বলে ফেলল, আমরা দৃষ্টির সাথে কলেজে যাচ্ছি, ওর কলেজে আজ অনুষ্ঠান আছে, এরপর একটু ঘোরাঘুরি করব ভাবছি। আমরাও যাব। উজানের পাশে দাঁড়িয়ে এবার মুখ খুলল নয়ন, তারপর তাল মিলিয়ে জিদানও বলল, হ্যাঁ হ্যাঁ, আমরাও যাব।
দৃষ্টি চোখে মুখে একটা কুণ্ঠিত বিরক্তি টের পেলেও কিছু বলল না। আফরা জিদানের দিকে তাকিয়ে বলল, আজব তো, ওর কলেজে তোরা গিয়ে কি করবি? জবাবে জিদান চোখ কুঁচকে বলে উঠল। তোরা গিয়ে কি করবি? উজান এবার সবার কণ্ঠ চেপে নিয়ে বলে উঠল, আমরাও যাবো তোদের পাহারা দিতে। ওই দিন যা ঘটেছে, এরপর তোদের একা পাঠানোর মানে সমস্যা ডেকে আনা। কোনো চিন্তা নেই, কলেজে ঢুকবো না, আমরা বাইরে থাকবো। কিন্তু আর কোনো কিন্তু না। এইদিকে চরম বিরক্ত হচ্ছে দৃষ্টি। কি এক উটকো ঝামেলা! মেয়েরা যাবে সেখানে নাকি আবার বডিগার্ডের মতো তাদেরও যেতে হবে। যত সব পাগলের দল। দৃষ্টি আর কিছু না বলে আফরাকে বেরিয়ে আসার ইশারা দিয়ে সে বেরিয়ে গেল। একটু হকচকিয়ে গেল আফরা। পাশ থেকে একরাশ হতাশা নিয়ে দীর্ঘশ্বাস ফেলল সে। তারপর দুবার হাত চেপে ধরে সেও বেরিয়ে এলো দৃষ্টির পেছন পেছন। দৃষ্টিরা তিনজন, দৃষ্টি, আফরা আর তুবা আগে আগে হাঁটছে। তার ঠিক পেছনেই নির্ধারিত নিরাপদ দূরত্ব বজায় রেখে ছায়ার মতো অনুসরণ করছে উজান, নয়ন আর জিদান। তিনজন সশস্ত্র প্রহরী তারা। উজানের মেজাজ আজ অদ্ভুত ফুরফুরে, হয়তো কারণ তার চোখের নাগালে দৃষ্টি আছে। এই ছেলেগুলো যদি আবার আসে, খবর আছে। ভেতরে জমে থাকা প্রতিজ্ঞার গরমে উজানের চোখ জ্বলছিল শীতল আগুনে। মুখে কিছু না থাকলেও মনে মনে সে পুরো দস্তর যুদ্ধের প্রস্তুতি নিয়ে এসেছে। কলেজের কাছাকাছি পৌঁছে দৃষ্টিরা সরু ফটক দিয়ে ঢুকে গেল ভেতরে। উজান, নয়ন আর জিদান এরপর পাশের টং দোকানে গিয়ে জায়গা দখল করে বসলো। কলেজটা আজ অন্যরকম লাগছে। শেষ বর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে পুরো প্রাঙ্গণ। মাঠের একপাশে রঙিন কাপড়, ব্যানার আর ফুলের সমাহারে তৈরি করা হয়েছে একটি ছোট মঞ্চ। বিদায়ের বিষণ্ণতা ঢেকে দেওয়ার ব্যর্থ প্রয়াস। দৃষ্টিরা তিনজন এগিয়ে গিয়ে দাঁড়ালো ঠিক ফুলে ভরা সেই অংশটাতে। আফরার চোখে মুগ্ধতা, তুবার চোখে অভিমান, আর দৃষ্টির চোখ ঠিক বোঝা যাচ্ছে না। এক ধরনের নির্লিপ্ত অবলোকন, আবার কোথাও ভেতরে কিছু নড়াচড়া করছে। বেশ কিছুক্ষণ কেটে গেছে। আফরার তুবা নিজেদের রঙিন জগতে বিভোর, মোবাইল ঘুরিয়ে ছবি তোলায় ব্যস্ত। আর তাদের একটু দূরে পিলারের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে দৃষ্টি। অবশ্য অন্য সময়ে এমন রঙ্গমঞ্চ দেখতে তার বিরক্তি লাগলেও ওদের দুজনকে দেখতে ভালো লাগছে। আফরার তুবা দুজনেই নিঃসন্দেহে রূপবতী। ওদের মুখের রেখায়, চোখের কোণে, ঠোঁটের নড়াচড়ায় একটা জৌলুস খেলা করে। সেটা শুধু প্রসাধনীর নয়, বংশপুঁজি, পরিচয়ের এক সূক্ষ্ম দম্ভ ছড়িয়ে আছে ওদের চেহারায়। বড় ঘরের ছেলেমেয়েদের মুখে একটা আলাদাই দীপ্তি থাকে। এটাই বোধহয় দারিদ্র্যের বিপরীতে চেহারার একটা জ্যোতিষ্ক। আফরার তুবাও ঠিক এমন। দৃষ্টির মনে হয় শতজনের ভিড়েও এই দুজনকে আলাদা করে টেনে তোলা যাবে। ওদের সাজে পোশাকে এক ধরনের শহুরে আভিজাত্য আছে। প্রচলিত সৌন্দর্যের গণ্ডি ছুঁয়ে ফেলে কিছুটা কাছে বাঁধানো অভিজ্ঞতা। পিলারের গা ছুঁয়ে ঠান্ডা দেয়ালে স্পর্শে দাঁড়িয়ে দৃষ্টি চুপচাপ তাকিয়ে আছে ওদের দিকে। তার ভাবনার পর্দায় শব্দেরা পাখি হয়ে উড়ে যাচ্ছে একের পর এক। আসসালামু আলাইকুম ভাবি। টুকি। হঠাৎ করে পিলারের আড়াল থেকে উদ্ভূত হলো এক গম্ভীর টান টান কণ্ঠ। কোনো নাটকের চূড়ান্ত দৃশ্য খলনায়কের আগমন হলো বটে। দৃষ্টি চমকে উঠল, শরীরটা নিজের অজান্তে ঘুরে গেল শব্দের উৎসের দিকে। আর ঠিক তখনই শটান একটা চর গিয়ে বসলো ইমনের গালে। গালটা ঢলে পড়ল, মনে হলো বাঁধ ভেঙে পড়েছে নদীর তীরে। ইমন ব্যথার সঙ্গে সঙ্গে অভিনয় মিশিয়ে বলে উঠল, কথাটা শেষ হতে না হতেই শটান দ্বিতীয় চটটা ঠিক সময় মতো বেহালার সুর হয়ে পড়ল অন্য গালে। এবার আর ইমনের দাঁতের ফাঁক দিয়ে কথা বের হলো না, শুধু দু পায়ে পিছিয়ে গিয়ে নিরাপদ দূরত্বে সরে দাঁড়ালো। তবে ব্যাটা ছেলেটার অভিনব সাহস। মুখে হালকা হাসি রেখে এবার পেছন থেকে দুটো ফুল বের করলো। তারপর গলার স্বর কোমল করে হাত বাড়িয়ে বলল, দৃষ্টির চাহনি এবার গিয়ে স্থির হলো ইমনের হাতে ধরা দুটো ফুলে। একটা নরম হলুদ গোলাপ আর একটা শুভ্রতার প্রতীক সাদা গোলাপ। এই দুইটি ফুল ঠিক দৃষ্টির হৃদয়ের দুটো দিক, একটি উষ্ণতা, অন্যটি প্রশান্তি। এমন প্রিয় ফুল দেখে মুহূর্তের দৃষ্টির চোখে খেলে গেল এক ঝলক খুশি। তারপরেই মুখটা আবার নিষ্প্রিয় হয়ে গেল। সে ধীরে দুহাত ভাঁজ করল বুকে।
চোখ দুটো এবার স্থিরভাবে আটকে রইল ইমনের চোখে। ইমন ততক্ষণে ফুল হাতে দাঁড়িয়ে কাচুমুচু ভঙ্গিতে এদিক ওদিক তাকাচ্ছে। এক হাতে গাল চেপে ধরেছে, গালটা এখনো কম্পন তুলছে আগের চরের প্রতিধ্বনিতে। দৃষ্টি ধীরে এগিয়ে এলো এক ধাপ মাত্র। ইমন ভেবে ফেললো এ তো চরের আগাম ভূমিকম্পই বুঝি। সেই এক ধাপে এসে পিছিয়ে গেল আরেক ধাপ। দৃষ্টি এবার ঠোঁটের এক কোণে অলক্ষ্যে এক দৃষ্টি হাসি ছুড়ে দিল, কিন্তু নিকাবের আড়ালে তা ইমনের চেহারায় ধরা পড়ল না। দৃষ্টি এবার মাথা হালকা তুলিয়ে ইশারায় ডাকলো ইমনকে। ইমন প্রথমে একটু দ্বিধা করলো, তারপর ধীরে এক ধাপ এগোলো। ভেবেছিল বোধহয় এবার আর মার খেতে হবে না, কিন্তু নিয়তির যে নিজের প্লট টুইস্ট থাকে। শটান তৃতীয় চরটা নিখুঁতভাবে এসে পড়ল তার গালে। ইমন এবার এক হাতে ফুল আরেক হাতে গাল ধরে বলে উঠল, ভাবি এটা আবার কিসের জন্য ছিল? অনেকটা দেরিতে বহু চর চাপড় ধৈর্যের পর মুখ খুলল দৃষ্টি। মেয়েটা আসলে মুখে কম বলে, কিন্তু হাতের ভাষায় তার ব্যাকরণই আলাদা। হাতটা মুখের তুলনায় একটু বেশি চলে তার। ঠোঁটের কোণে ব্যঙ্গ মেশানো ঠান্ডা হাসি নিয়ে সে বলল, এটা ছিল কষ্ট করে ফুল আনার জন্য। এমন বোকার মতো হা করে আহামুখ হয়ে তাকিয়ে আছে। কষ্টের প্রতিদান এভাবে কেউ দেয় জীবনেও শোনেনি সে। এটা কি কোনো নতুন সরকারি নীতিমালা? বুঝতে পারছে না ইমন। মাথাটা ইতিমধ্যে চক্কর দিচ্ছে। হঠাৎ দম নিয়ে একটা কষ্ট গিলে ফেলা শ্বাস ফেলতে না ফেলতেই শটান আরেকটা চর দিয়ে সেই শ্বাসটাকে থামিয়ে দিল দৃষ্টি। তথাপি আজকের জন্য শেষ চর। এমন এবার প্রায় কান্নার দোরগোড়ায়, চরের আবেগে নয় চমকের ধাক্কায়। সত্যি যেদিন সে দৃষ্টির হাতে পড়ে সেদিন ভাগ্যের ঘড়িটা শুধু চরের অ্যালার্ম দিয়ে চলে। এবার নিজের গলা খাদে ঢুকিয়ে ফিসফিস করে জিজ্ঞাসা করলো। দৃষ্টি ঠান্ডা ভঙ্গিতে নিজের হাতটা ছেড়ে বলল, এটা হলো এনাম। যে ব্যক্তি এত কষ্ট করে এই ফুল পাঠিয়েছে তাকে আমার পক্ষ থেকে এনামটা দিন, কেমন? দূর থেকে পুরো দৃশ্যের নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে আছে সাইফ। দৃষ্টির হাতে ইমনের চর খাওয়ার সেই ঐতিহাসিক মুহূর্তগুলো সে দেখে চলেছে দর্শক হয়ে। একই সাথে নিজের দুগালে দুহাত দিয়ে দাঁড়িয়ে আছে। ভেতরে ভেতরে নিজের ভবিষ্যতের জন্য প্রার্থনা করছে। মূলত এই চটাং চটাং শব্দটাই তার অন্তরের গভীরে সন্ত্রাসের শিহরণ তোলে। এই ভয়ে সে নিজে কখনো দৃষ্টির সামনে যাওয়ার সাহসই রাখে না। বরাবরই বলির পাঠা বানিয়ে ইমনকেই পাঠিয়ে দেয় সামনের লাইনে। ইমন বেচারা যেতে চায় না। বেঁচে থাকতে কেউ কি নিজের ইচ্ছে তেমন চর খেতে চায়? তবুও তার না চাওয়ার উপায় নেই। না গেলে সাইফের হাত থেকে এমন ব্যগ্র থাবড়া আসে যা সরাসরি হৃদয় স্পন্দনের সঙ্গে লড়াইয়ে নামে। এমন ভাবতে ভাবতে সিদ্ধান্তে পৌঁছে গেছে, সাইফের পুরুষালী হাতের তেজে থাবড়া খাওয়ার চেয়ে দৃষ্টির মেয়েলি হাতের শিল্পসুলভ চর খাওয়া অনেক বেশি দার্শনিক আর কিছুটা কম বেদনাদায়ক। সকলের জোরাজোরির উচ্ছৃঙ্খল ভিড়ের মধ্যে অবশেষে গিটারটা হাতে তুলে নিল সাইফ। পুষ্প বিন্যস্ত স্টেজের মগডালে উঠে দাঁড়ালো সে, ঠিক যুদ্ধভূমির প্রাচীন বীরের মতো। চোখ ঘুরিয়ে একবার চারপাশে তাকালো। চওড়া চলে নিচে এসে চাহনিতে প্রতীক্ষা। দূরে দাঁড়িয়ে আছে সে, যে তার মুগ্ধতার গন্তব্য, তার মনের পবিত্রতম পীঠস্থান। তবে চোখে চোখ নয়, সেই মুখটি মুখ ফিরিয়ে অন্য কারোর সাথে কথা বলছে। এক মুহূর্তের জন্য সাইফের বুক কেঁপে উঠল। চোখ থেমে রইল মেয়েটির দিকে। আঙ্গুল ছুল গিটারের ছত্র ভঙ্গ অনুভবের তারে, আর গলা দিয়ে বেরিয়ে এলো গান। এমনও নিদাদের দিনে বিনীত প্রার্থনা গো, লক্ষ কোটি ভুল আর ত্রুটি করিও মার্জনা গো। সাইফের কণ্ঠে ভেসে আসা রক্ত ঝরা সুর মুহূর্তেই আগুন ছড়িয়ে দিল কলেজের বাতাসে। সামনের সারিতে বসা ছেলেমেয়েগুলো হঠাৎ করে চিৎকার করে উঠল। কারো মুখে উল্লাস, কারো কণ্ঠে গানের লাইন, আর কারো দৃষ্টিতে নিখাত বিস্ময়। একঘেয়ে দুপুরটা আচমকা সিনেমার দৃশ্য হয়ে উঠেছে। সেই চঞ্চলতার ভেতরেই মাহির চোখে চকচক করে উঠল এক তীব্র উচ্ছ্বাস। দৃষ্টির দিকে তাকিয়ে সে আর সামলাতে না পেরে ঝাঁপিয়ে পড়ল তার দুহাতে। জলদি চলো দৃষ্টি,
সাইফ ভাই গান গাইছে। দৃষ্টি কিছু বলার আগে মাহি তার হাত টেনে নিল। ওর আবেগের রাশটা দৃষ্টির হাত ধরে টান দিচ্ছে। দৃষ্টিকে একটা নিঃশ্বাস ফেলারও অবকাশ না দিয়ে ভিড় ঠেলে সামনে চলতে লাগলো সে। এমন দৃষ্টিকে সামনে আসতে দেখে সবাইকে সরিয়ে জায়গা করে দিল। দৃষ্টির পেছনে পেছনে আসলো আফরা আর তুবা। দৃষ্টি হাওয়ায় হাঁসফাঁস করছে। চারপাশে ভিড়, পেছনে কণ্ঠস্বর, সামনে এক দুর্বার চাহনি। সে যেদিকেই চোখ ফেরাচ্ছে সাইফের দৃষ্টির সূচ তাকে বিদ্ধ করে চলেছে। শোনাইব তোমার আজ করেছে বাসনা গো, ঐরাবতের হৃদয়ে ক্ষতে ক্ষুদ্র ওই রচনা। চারপাশ নিস্তব্ধ, কেবল গলার সুর বয়ে যাচ্ছে শ্রবণেন্দ্রিয় ছুঁয়ে হৃৎপিণ্ড পর্যন্ত। সাইফের চোখ জোড়া এতটাই তীক্ষ্ণ যে দৃষ্টি মনে মনে চাচ্ছে এখন যদি মাটির ভেতরে ঢুকে পড়া যেত। আরেক পাশে দাঁড়িয়ে ইমন দুই হাত পকেটে রেখে ঠোঁটে বক্ররেখা নিয়ে এইবার সাইফের দিকে তাকাচ্ছে, আরেকবার দৃষ্টির দিকে। দৃষ্টি একবারও সাইফের চোখে তাকাতে পারছে না। ভেতরে ভেতরে এক অদৃশ্য তাপমাত্রা তাকে পুড়িয়ে দিচ্ছে। সাইফের কণ্ঠস্বর তার কর্ণঘরে ঢুকে বুকের মর্মস্থলে চেপে বসেছে। আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাব গো, আরেকটি বার তোমারই দর্শন, আরেকটি বার তোমারই দর্শন। শেষের লাইনটায় সাইফ এমন এক জোরালো আবেগ ছুড়ে দিল, গোটা বাতাস কাঁপলো। সঙ্গে সঙ্গে জমে থাকা ভিড় একসাথে গেয়ে উঠল লাইনটা। হঠাৎ কলেজের পুষ্পসজ্জিত মঞ্চটা একটুখানি হেলাফেলার কনসার্টের রূপ নিল। হুট করেই আপাত দৃষ্টিতে দেখতে গেলে মনে হবে একটা ছোটখাটো কনসার্টের আয়োজন হয়ে গেছে। সবাই চেঁচিয়ে উঠল, হাততালি আর বাঁশিতে মিলল উৎসবের রং। গিটারটা নামিয়ে সাইফ একটুখানি সৌজন্য হাসি ছুড়ে দিল ভিড়ের দিকে। আফরার চোখ ঠিকরে বেরিয়ে আসছে। স্টেজের ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে অপলক তাকিয়ে আছে সে। শুভ্র পাঞ্জাবির উপর নিখুঁত ভাঁজে গলায় জড়ানো একখানা কালো চাদর, ঘাড় ছুঁই ছুঁই লম্বা চুল, তার কিছু অংশ কপালের কোণে বুনে রেখেছে এক স্বেচ্ছাচারী সৌন্দর্য। লম্বা গড়ন, এক আশ্চর্য মায়ায় মোড়া মুখশ্রী, শ্যামবর্ণ তবুও আলোর মতো দীপ্ত। চাপা দাড়ির রেখার সময়ে আঁকছে তার ব্যক্তিত্ব। আফরা কিছুক্ষণ বোবা চোখে তাকিয়ে থেকে হঠাৎ চমকে উঠল। নিজের উত্তেজনা আর কৌতূহল চাপতে না পেরে গলা নামিয়ে দৃষ্টির কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলে উঠল, এই লোকটা কি দৃষ্টি? কোনো সিঙ্গার? দৃষ্টি কিছু বলতে যাবে ঠিক তখনই পাশ থেকে মাহি কথা কেটে দিয়ে বলে উঠল, উনি আমাদের কলেজের সিনিয়র ভাই, এখানেই পড়ালেখা শেষ করেছেন, খুব ভালো গান গায়, আমাদের কলেজের সবার প্রিয় সাইফ ভাই। বলেই মাহি গর্ভে গলাটাকে একটু উঁচু করলো। আর আফরা তার চোখ সরাতে পারছে না সাইফের দিক থেকে। কবিতার মতো কোনো অজানা বেদনা সূত্র ঘিরে ধরেছে তাকে। মাহির কথা বিপরীতে ঘোর লাগা কণ্ঠে আফরা ফিসফিস করে উঠল, ইন্টারেস্টিং। আফরার চোখে কৌতূহল, মুখে এক অচেনা তৃপ্তির হাসি। কথাটা বলতেই পাশ থেকে তুবা চট করে কনুয়ের একটু নিপুণ গুঁতো মারল তার পেট বরাবর। আসিফ শুনলে তোর খবর আছে। ঠোঁটে দমকানো হাসি নিয়ে ফিসফিস করে বলে উঠল তুবা। তাদের খুনসুটিতে চারপাশে ফোয়ারার মতো মুঠো মুঠো প্রাণ খেলে গেলেও দৃষ্টি এখনো জমে আছে একটা জড়তার খাঁচায়। সাইফের দৃষ্টি বারবার ছুঁয়ে যাচ্ছে তাকে, না ছুঁয়ে নয়, চূর্ণ করে দিচ্ছে। তার সেই কৃষ্ণ কালো গভীর চোখ দুটো নিয়ে ঝলসে যাচ্ছে দৃষ্টির সত্তা। দৃষ্টি নিজের অস্তিত্বকে গিলে ফেলছে নিঃশ্বাসে নিঃশ্বাসে। অস্বস্তিতে হাঁসফাঁস করতে করতে দৃষ্টি বলে উঠল, আপু চলুন আমরা ওই দিক থেকে দাঁড়াই। তখনই আফরা বলে উঠল, কেন? ভালোই লাগছে এখানে, ছেলেটাকে আরেকটু দেখি। মজার স্বরে আফরা কথাটা বলল। দৃষ্টি আর সহ্য করতে পারল না। কোনো উত্তর না দিয়ে আফরার হাত চেপে ধরে টেনে নিয়ে গেল ভিড়ের বিপরীত দিকে। মুখে কোনো কথা নেই, কিন্তু চোখে একটা চাপা অনুরোধ, যাতে আর তাকাতে না হয় সেই চোখে, যে চোখ তাকে একেবারেই ভস্ম করে দিচ্ছে ভেতর বাহির।
কলেজের আঙিনায় এক টুকরো নরম নেমে এসেছে যেন। মধ্য মাঠে সবুজ ঘাসের উপর গড়াগড়ি খাচ্ছে একটা ছেলে মানব। রক্তে ভেজা মুখ, ফোলা চোখ, ছিন্ন ভ্রু, চোয়ালে ঘুষির ছাপ এবং আশেপাশে গোল হয়ে দাঁড়িয়ে থাকা শত সহস্র জোড়া কৌতূহলী চোখ। সবাই চুপ, পা জোড়া জমে গেছে মাটিতে, কেউ এগোচ্ছে না, কেউ রুখছে না। আর মাঝখানে দাঁড়িয়ে থেকে একের পর এক ঘুষি হাঁকাচ্ছে লোকটা। বারবার ছেলেটার মুখ বরাবর আঘাত নামিয়ে দিচ্ছে সে, একটা পশুর মতো অথবা তার চেয়েও ভয়ঙ্কর কিছু। হঠাৎই জনতার ভেতর চির ধরিয়ে ছুটে এলো কলেজের প্রিন্সিপাল। বয়স 50 পেরিয়েছে, কিন্তু চোখে মুখে গুরুত্বের দাবি এখনো বেঁচে আছে। সাইফ, আর মেরো না ওকে, আর মারলে ছেলেটা মরেই যাবে। কিন্তু সেই কথার প্রভাব সাইফের শরীর ছুঁয়ে কোথাও পৌঁছালো না। তার চোখ রক্তাভ, পাহাড় চাপা ক্ষোভের মতো ভয়াবহ। প্রিন্সিপাল ছেলেটাকে টেনে ধরতে চেষ্টা করলেও বয়স আর শক্তির ব্যবধানে তিনি পিছিয়ে গেলেন। তখনই ইমন আর তার সঙ্গে থাকা দুজন ছুটে এসে সাইফকে কায়দা করে ধরে ফেলল। কাঁধে, কোমরে, হাতের কবজিতে যেভাবেই হোক আটকানোর আপ্রাণ চেষ্টা। তিনজনে মিলে টেনে টুনে তাকে একটু পেছনে সরালো, কিন্তু পেছাতে পেছাতো সাইফ রাগে উন্মাদ গর্জনে চেঁচিয়ে উঠল, ছাড় আমাকে, আজকে শুয়োরের বাচ্চার জান কবজ করে ফেলবো আমি। মেয়েদের সাথে অসভ্যতা, আজকে ওর কলিজে ফুরে বের করবো। অনেক মারছেন ভাই, আর মারলে মইরা যাইব। ছাড় আমাকে ইমন। আবারও একবার শরীর কাঁপিয়ে উঠল সাইফের অহংকার। রাগের নোনা ঢেউ এসে আছড়ে পড়ছে কলেজ মাঠের প্রতিটা দেয়ালে। এইবার আর দেরি না করে প্রিন্সিপাল নিজেই সামনে এসে সাইফের চোখের সামনে দাঁড়িয়ে পড়ল। দুহাত উঁচু করে নির্দেশের মতো বলল, আর মারতে হবে না সাইফ, বাকিটা আমি দেখছি, ব্যবস্থা নিচ্ছি ওর। কণ্ঠে দৃঢ়তা থাকলেও চাহনিতে ভেসে উঠছিল সাইফের ভেতরে উতলে ওঠা আগুনের ভয়। তারপর দুজন মিলে কোনো মতে ধরাধরি করে রক্তাক্ত ছেলেটাকে সরিয়ে নিয়ে গেল। আর এই সময় দৃষ্টির পাশ ঘেঁষে কাচুমচু করে দাঁড়িয়ে আছে আফরা। তার শরীর শীত জ্বরের মতো কাঁপছে, চোখে বিস্ফোরিত, ঠোঁট শুকনো, কপাল বেয়ে নামছে ছোট ছোট ঘামের ফোঁটা। কিছুক্ষণ আগে এই একই জায়গায় অন্য এক আবহ। আফরার তুবা হাসছে নিজেদের মতো। দৃষ্টি তখন খানিক দূরে, মাহির সাথে কুশল বিনিময়ে ব্যস্ত। মাহি তাদের কলেজের সিনিয়র। আজ তার কলেজ জীবনের শেষ দিন। মাহি দৃষ্টিকে ভালো করেই চেনে, তাই বিদায়ের আগে শেষবারের মতো কথা বলে নিচ্ছে। এমন সময় দুজন ছেলে হঠাৎ এসে দাঁড়ালো আফরার তুবার সামনে। চিবুক উঁচু করে একজন প্রশ্ন ছুড়ে দিল, কিন্তু তুবার আফরা অবজ্ঞা নিয়ে পাশ কাটিয়ে হাঁটা ধরল। আচমকাই ছেলেদের একজন ঝাঁপিয়ে পড়ল, খপ করে ধরে ফেলল আফরার হাত। কি করছেন? হাত ছাড়ুন। আফরার গলা কেঁপে উঠল রাগে ও বিস্ময়ে। আফরা এক ঝাঁকিতে নিজের হাতটা ছাড়িয়ে নিল, চোখে আগুন জ্বলে উঠল, দাঁতে দাঁত চেপে বলে উঠল, আপনি আমাকে স্পর্শ করার সাহস কোথায় পেলেন? তবু সময় পেল না রাগকে শেষ পর্যন্ত টেনে নিয়ে যেতে। বাক্যটা মুখ থেকে ঠিকমতো ছুটে বেরোনোর আগেই বিদ্যুৎ চমকের মতো এগিয়ে এলো ছেলেটার হাত। একটানে আফরার চিবুক তুলে ধরল সে, গালে দুটোকে আঙ্গুলের ফাঁকে থেতলে ধরল, চোখে স্পষ্ট অপমানের উত্তাপ। আর সেই দৃশ্যই আগুন ঢেলে দিল দৃষ্টির ধমনীতে। দৃষ্টির চোখ এক ঝলকে পুড়ে গেল। পরের মুহূর্তে সে অস্থির পায়ে ছুটে এলো ঠিক সামনে। কি হচ্ছে এখানে? ছাড়ুন ওনাকে। এক ঠেলা দিল ছেলেটার বুক বরাবর। ধাক্কার অভিঘাতে ছেলেটা খানিকটা হকচকিয়ে পেছালো বটে, কিন্তু পশুর মতোই আবার ঝাঁপিয়ে এলো। এবার তাকে আর সুযোগ দিল না দৃষ্টি। ডান হাতে এক চর বসালো ছেলেটার গালে। ছেলেটা ছিটকে উঠলেও থামিনি। সে আবারও দৃষ্টির দিকে হাত তুলতেই দৃষ্টি ততক্ষণে উগ্র মেঘে পরিণত হলো। পরপর 2-3টে চর সেই রকম টিপে টিপে মেপে লাগালো। নারীর শরীর তোদের জন্য খেলনার মতো? মেয়ে ছেলে দেখলে তোদের পিতৃত্ব জাগে, গায়ে হাত দিতে ইচ্ছে করে? মেয়েদের বাপের জমিদারি ভাবিস? বলতে বলতেই আরেকটা চর হাঁকালো। প্রতিটা প্রশ্ন এক একটা তীক্ষ্ণ বর্ষা হয়ে বিচ্ছে ছেলেটার আত্ম অহমে। তখনই সে রাগে উন্মাদ হয়ে দৃষ্টির হিজাবে হাত তুলল। যেই না হিজাবটা ধরে সজোরে টান দিবে, তার আগেই স্বপদের ওপর বাজ পড়ার মতো আচমকা ছেলেটার কবজি চেপে ধরল সাইফ। মুহূর্তেই তার চোখে মুখে নেমে এলো গর্জন আর অন্ধকার। তারপর যা ঘটল তা কলুষিত পুরুষতন্ত্রের ছেঁড়া মুখোশে কিল ঘুষির উল্কা
বৃষ্টি। একের পর এক উদম কেলানি পড়ল। আফরার শরীর দৃষ্টির গায়ে এভাবে লেপ্টে থাকতে দেখে সাইফের চোখ সেখানে স্থির হলো এক মুহূর্ত। তারপর ধীরে ধীরে তার দৃষ্টি চারপাশে ঘুরল। হাস্যকর এক নিশ্চুপ ভিড়। এই জনসমাগমটা কোনো বিনোদনমূলক নাটকের লাইভ শো দেখতে দাঁড়িয়ে থাকা দর্শক মাত্র। চোখে মুখে বিরক্তি ছুঁয়ে সাইফ গর্জে উঠল, শো ফিনিশড? তাহলে দয়া করে হিস্ট্রি নিজেদের অস্তিত্বটুকু সরিয়ে নিন এখান থেকে। তার কণ্ঠের ভারে কারো আর দাঁড়িয়ে থাকার সাহস হলো না। নিঃশব্দে সবাই চলে গেল ভিড় থেকে। ততক্ষণে আফরা একটু সামলে সাইফের সামনে এসে দাঁড়ালো, চোখে একরাশ কৃতজ্ঞতা নিয়ে বলল, ধন্যবাদ আপনাকে। সাইফ থামিয়ে দিল হাত উঁচিয়ে। ধন্যবাদ দেওয়ার কিছু নেই। আপনার জায়গায় যদি অন্য কেউ থাকতো একই কাজ করতাম। এই বলে তার চাহনি এবার ঘুরে গেল দৃষ্টির দিকে, মুখে একটা চাপা প্রশ্রয় রেখা। তারপর আফরাকে উদ্দেশ্য করে বলল, ধন্যবাদ দিতে হলে জানোই ম্যাডামকে। কি সাবলীল, কি নিপুণ চটাং চটাং চড়। সাহস তো বটে, হাতের শার্পনেসও আছে। মনে হচ্ছে এই কাজে খুব পারদর্শী। একটা মুচকি হাসি ছুড়ে দিল সে। একরাশ সম্মানে ভরে উঠল তার অন্তর। দৃষ্টি যে এই কাজে পারদর্শী সেটা তার থেকে ভালো আর কে জানে। তারপর নির্লিপ্ত ভঙ্গিতে পা বাড়ালো প্রিন্সিপালের কক্ষের দিকে। আজকে এই ছেলেটার একটা কঠিন বিহিত করেই সারবে। কলেজের মূল ফটক পেরিয়ে বাইরে আসতেই তুবাদের মুখভঙ্গি দেখে উজান, জিদান, আসিফের চেহারাও মুহূর্তেই বিবর্ণ হয়ে গেল। যেসব মুখে কিছুক্ষণ আগেও ভেলভেটি হাসির রেখা ছিল, সেখানে এখন সন্ধ্যাবেলার অন্ধকার নেমে এসেছে। কিরে, এমন মুখ ঝুলিয়ে দাঁড়িয়ে আছিস কেন? ইদান আফরার দিকে তাকিয়ে কথাটা বলল, কিন্তু তার স্বরেও দ্বিধা, কেমন অজানা আশঙ্কা ঘেরা কৌতূহল। তুবা এক ধাক্কায় কথা ফাটিয়ে দিল। মুখে কোনো রাগঝাক নেই, কণ্ঠে খড়খড়ে কাচের টুকরো। ভেতরে দুইটা ছেলে অসভ্যতা করছে, আপনার গায়েও হাত দিয়েছে। এক মুহূর্তে আসিফের চোয়াল শক্ত হয়ে গেল। সে আর স্থির থাকতে পারল না। লাফ দিয়ে উঠে গিয়ে সোজা আফরার সামনে দাঁড়িয়ে পড়ল, চোখে আগুন জ্বলা একরোখা দৃষ্টি। আফরার হাত ধরে বলে উঠল, কোন ছেলে? কি করেছে? কোথায় হাত দিয়েছে? দেখি আমাকে, ফের চোখ রেখে বল, কোথায় হাত দিয়েছে বল। এক নাগারে একের পর এক উত্তাল প্রশ্ন ছুঁড়েই চলেছে আসিফ। প্রতিটা প্রশ্ন একটা করে তরবারি। আফরার হৃদয় লেগে বাড়িয়ে দিচ্ছে তার অপরাধ বোধের ক্ষত। তখনই তাকে ধমকে থামিয়ে দিল উজান। আসিফ, চুপ কর। উজান এতক্ষণ নীরব আগ্নেয়গিরির মতো দাঁড়িয়েছিল। এরপর আফরার দিকে তাকিয়ে গলাটা আরো কোমল করল, আফরা, তুই আমাকে বল, কি হয়েছে? এইটুকু বাক্যে গলে গেল আফরার ভেতরে জমে থাকা সব কান্না। দাঁতের দাঁত চেপে এতক্ষণ নিজেকে ধরে রেখেছিল, কিন্তু এবার আর পারল না। চোখের কোণে থমকে থাকা জল ফুস করে নেমে এলো গাল বেয়ে। দমকে কান্না ভেঙে পড়ল তার গলা। ঠোঁট কাঁপছে, শব্দ আটকে যাচ্ছে গলার ভেতর। এখানে আসার পর দ্বিতীয়বারের মতো বাহিরে বেরিয়েছে সে, আর এই দুদিনেই দুবার তাকে এমন অপমানের মুখোমুখি হতে হলো। নিজের ভেতরে গুটিয়ে যেতে যেতে মনে হচ্ছে সমস্যাটা হয়তো ওর মধ্যেই, হয়তো কিছু একটা আছে ওর চালচলনে, পোশাকে, মুখে, যা এসব ঘটনার কারণ। কোনো কথার জবাব না দিয়ে দ্রুত পায়ে এগিয়ে গেল রাস্তার দিকে। এক হাত দিয়ে চোখ মুছছে আর অন্য হাতে ওড়নার প্রান্ত চেপে ধরেছে। আসিফ পেছন থেকে ছুটে যেতে যেতে আবার প্রশ্নের বন্যা বয়ে দিল, আফরা দাঁড়া, প্লিজ বল না কিছু। ততক্ষণে উজান দাঁড়িয়ে বাকিদের দিকে তাকালো, চোখে মুখে গভীর নিয়ন্ত্রিত রাগের রেখা। ঠান্ডা সুরে বলে উঠল, তোরাও বাড়ি যা। সবাই নীরবে মাথা ঝুঁকিয়ে রাজি হয়ে গেল। দৃষ্টিও হাঁটা ধরতে পেছন থেকে একটা কণ্ঠ তাকে থামিয়ে দিল, দৃষ্টি, তুই থাক, তোর সাথে আমার জরুরি কথা আছে। উজানের এমন ডাকে থমকে গেল সবাই। মুহূর্তেই তুবার মুখে বাজ পড়ার মতো ছায়া নেমে এলো। গাল ফুলিয়ে কপাল ভাঁজ করে সে তাকালো উজানের দিকে। তার ঠোঁট কাঁপলো একটা চাপা বিরক্তিতে। দৃষ্টির সাথে আমিও থাকি? উজান একটু সময় না নিয়ে ছুড়ে দিল ক্ষিপ্র জবাব, কেন? আবার একটা ঝামেলা বাঁধানোর জন্য? তোকে বলেছি বাড়ি যা। সরাসরি মানে সরাসরি। এই জিদার ওকে নিয়ে যা। কথাটা এত কাটা বিশিষ্ট, খোলামেলা, অপমান স্নিগ্ধ ছিল যে তুবার রাগ ঠিক মাথা পেরিয়ে গলায় এসে আটকে গেল। কিছু না বলে সে ধপধপ শব্দে পা ফেলে সোজা চলে গেল। সবাই যেতে উজান এবার দৃষ্টির দিকে ফিরে তাকালো। ছেলেগুলো কে? কোথায় ওরা এখন? দৃষ্টি ছোট্ট গলায় একটুখানি দম নিয়ে বলল,
প্রিন্সিপালের রুমে আছে বোধহয়। উজান কিছু না বলে সোজা কলেজের দিকে হাঁটতে শুরু করলো। হেঁটে যেতে যেতে সে শুধু বলল, চল আমার সাথে, দেখি কোন বাপের ছেলে এত সাহস এনেছে। আর সেই কথার ভেতরেই ছিল এক অদৃশ্য ত্রাসের প্রতিশ্রুতি। দৃষ্টির কথা বাড়ালো না, মাপা কদমে দূরত্ব বজায় রেখে হেঁটে চলল উজানের পেছন পেছন। প্রিন্সিপালের রুমে টান টান এক রুদ্ধশ্বাস উত্তেজনা ঝুলে আছে বাতাসে। প্রিন্সিপালের সামনের চেয়ারটায় হেলান দিয়ে বসে আছে সাইফ। অপলক নয়নে চারপাশ চষে যাচ্ছে। তার পেছন দিক থেকে পাশেই দাঁড়িয়ে আছে ইমন। তাদের থেকে খান চারেক হাত দূরে বসে আছে তখনকার ছেলেটার নাম সজল। এলাকার বিত্তশালী পিতার চশমাধারী বিপত্তি। সার্টিফিকেটে নাম লেখালেও বইয়ের পাতার প্রতি চির বৈরী সম্পর্ক তার। তবে কুকর্মের পাঠ্যক্রমে সে এক পরিকল্পিত তুঘলকি পণ্ডিত। ক্লাসরুমে হোক কিংবা করিডোর, মেয়েদের দিকে ইঙ্গিত ছুটতে ছুটতে হাঁটাটাই তার প্রাত্যহিক সাধনা। আর তার এই অপকর্মের আড়ালে সুরক্ষা হয়ে দাঁড়িয়ে থাকে তার পিতা, কলেজ কমিটির জঘন্য একজন সদস্য। বাবার পরিচয়টাই সজলের রক্ষা কবচ। একটা অভিযোগ আসে, 2টা তদন্ত হয়, 3টে সাক্ষী পালিয়ে যায়, 4র্থ দিনে দেখা যায় অভিযোগ গায়েব। সবচেয়ে বড় বিদ্রুপ হলো শিক্ষক মহলে কেউ গলা উঁচু করে বলে না সজল দোষী। চোখের সামনে শত অপরাধ হলেও বারবার শাসনের মুখে কুলুপ এঁটে গেছে কর্তৃপক্ষ। দুর্ভাগ্য কখনো কখনো নিজেই দিক দিশা খুঁজে নেয়, আর আজকের দিনে সেটা ঠিক সজলের গলা চেপে ধরেছে। আজ তার ভাগ্য খারাপ, অথবা বিধির শুদ্ধতম প্রতিশোধ। সজলের এই আত্মগম্ভীরতার কার্নিভাল এসে ঠেকেছে সাইফ নামের এক বিপরীত স্রোতে। প্রতিপত্তির দেয়ালেও কিছু সময় ভেঙে পড়ে, আর আজ সজলের বাবার ওই প্রাচীরবদ্ধ অহংকারে চির ধরেছে সেখান থেকেই। ইতিমধ্যে খবর পৌঁছে গেছে তার দরজায়। ফোনের অপর প্রান্তে চেনা সেই গর্জন শুনেই বলেছেন, আপনাদের কলেজ কি করে? ওকে ছেড়ে দেন এখনই। আমার ছেলে কোনো বাজে কাজ করতে পারে না। প্রথমে গলা চড়িয়েছেন, চেনা নিয়মে হম্বিতম্বি করেছেন। অভিজাত ফোনের স্পিকারে শব্দগুলো বাঘের হুঙ্কারের মতো শোনালেও সাইফের কেবল 2টি শব্দ বলেছিল। আপনার ছেলের ভিডিও আমি নিজের মোবাইলে রেখেছি। শব্দের এমন শীতলতা সজলের বাবার স্পাইন পর্যন্ত পৌঁছে গেছে। তখন আর বাঘের গর্জন থাকেনি, রয়ে গেছে কেবল হাঁপানির মতো নিঃশ্বাস। আর তখনই তড়ি ঘড়ি গাড়ির ড্রাইভারকে ফোন করে কলেজে আসার নির্দেশ দিয়েছেন। স্যার, আমাদের যেতে হবে, যা করার তাড়াতাড়ি করুন। টেবিলের গায়ে আঙ্গুল ছুঁয়ে ছুঁয়ে কথাটা বলল সাইফ। প্রিন্সিপাল চমকে উঠে তাকালেন তার দিকে, আসতে বললেন, ওর বাবা আসুক, তারপর আমরা ব্যবস্থা নিচ্ছি। সাইফ এবার চোখের ভাষায় আগুন ঢেলে দিয়ে বলল, কোনো বাবা টাবার জন্য বসে থাকার দরকার নেই। ওকে এই মুহূর্তে কলেজ থেকে বহিষ্কার করুন। এর আগে বহু অভিযোগ উঠেছে ছেলের নামে, তখন প্রমাণ ছিল না। আপনারা কিছু করতে পারবেন না প্রমাণ ছাড়া এই বলে আউড়েছেন। আজ প্রমাণ আছে, ভিডিও আছে, প্রয়োজনে ভুক্তভোগীর জবানবন্দি নেব। প্রিন্সিপালের কণ্ঠে এক চাপা অস্বস্তি। কিন্তু সাইফ এবার চেয়ারে হেলান দিয়ে বসলো, ঠোঁটে হালকা বাঁকা হাসি। কিছু বলতে যাবে এমন সময় শোনা গেল আরেকটা অনাহুত কণ্ঠস্বর। কি কিন্তু কিন্তু করছেন স্যার? একটা ছেলে কলেজের মতো একটা সম্মানিত প্রাঙ্গণে দাঁড়িয়ে মেয়েদের সঙ্গে অসভ্যতা করবে, আর তার বিচার করতে আপনাদের এত সময় লাগে? দরজার বাইরে থেকে গর্জে উঠল কণ্ঠস্বরটি, আর মুহূর্তেই দপ্তরের ভারী বাতাস কেঁপে উঠল। সবার দৃষ্টি ঘুরে গেল দরজার দিকে। সেখানে দাঁড়িয়ে আছে উজান এগিয়ে এসে সাইফের পেছনে স্থির হয়ে দাঁড়ালো। তীক্ষ্ণ চোখে সে সরাসরি তাকালো প্রিন্সিপালের দিকে। প্রিন্সিপাল গলায় অস্বস্তি চেপে বললেন, আপনি কে? একটু আগে যার সঙ্গে অসভ্যতা করা হয়েছে আমি তার গার্ডিয়ান। দেখতে এলাম কি ধরনের ব্যবস্থা নিয়েছেন আপনারা। ঠিক তখনই উজানের পেছন থেকে আরও একজোড়া পদাচরণ ভেসে এলো। ভেতরে সে থমকে দাঁড়ালো দৃষ্টি। উজান এবার একে একে সব মুখ পরক করলো। হঠাৎই তার চাহনি আটকে গেল ইমনের মুখে। চোখ কুঁচকে উঠল, মনের ভেতর এক ঝটকা বিদ্যুৎ খেলে গেল। এই ছেলে এখানে কি করছে? গলার কাছে ক্রোধ জমে উঠল থোকা থোকা হয়ে। অর্থ খোঁজার দরকার হলো না। উজানের মস্তিষ্কে ঝড়ের মতো একটাই চিন্তা ঘুরপাক খেতে লাগলো, এই ছেলেটা কি তাহলে আফরার সঙ্গে? চল শক্ত হলো, ধমনী ফুলে উঠল, 2 হাত রাগে ফেটে পড়ল যেন। মুহূর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়ে ইমনের কলার 2 হাতে চেপে ধরল উজান। ব্যাপারটা বুঝতে পারল দৃষ্টি। একটু উঁচু গলায় বলে উঠল, উজান ভাই।
উনি না ওই যে ও। দৃষ্টি হাত তুলে ইশারা করলো কোনায় চেয়ারটার দিকে। উজানের চোখ ঘুরে গেল সেদিকে। মুহূর্তে ইমনের কলার ছেড়ে দিল সে। চোখ নামিয়ে ঠোঁটের কোণে কষে বলল, তোকে তো পরে দেখে নেব। এরপর নির্ভুল পায়ে ধীরে ধীরে এগিয়ে গেল উজান। ছেলেটা মাথা নিচু করে বসে আছে। সামনে গিয়ে হঠাৎই উজান এক হাতে সজোরে চুল মুঠো করে চেপে ধরল, আরেক হাতে মুখটা ফিরিয়ে আনলো নিজের দিকে। মুহূর্তে বজ্রপাত নামলো তার চেতনায়। সজল, তুই? ভ্যাবাচাকা খেয়ে নত নয়নে অপরাধীর মতো কুকড়ে উঠল সজল। উজানকে এভাবে সামনে দেখতে হবে এটা কল্পনাতেও ছিল না তার। লজ্জার দহন আর অপরাধ বোধে কেঁপে উঠল তার সমস্ত অবয়ব। দৃষ্টি কিছুটা থমকে গেল। চোখে ছায়া পড়ল সংশয়ের। কি সম্পর্ক এদের? উজান কিভাবে চেনে এই ছেলেকে? ভ্রু দুটো নিজের অজান্তে কুঁচকে উঠল তার। রাগে উজানের কণ্ঠহীন শরীর আগ্নেয়গিরির মতো ফুঁসতে লাগলো। আর এক মুহূর্ত দেরি না করে শটান এক চর বসালো সজলের গালে। এখনো সেই নোংরা অভ্যেস পাল্টাসনি তোর? গর্জে উঠল উজান। চারপাশে ছড়িয়ে পড়েছে নিস্তব্ধতা। শব্দ হারিয়ে গেছে সময়ের গহ্বরে। সকলে নীরব দর্শকের মতো দেখছে। কেবল একমাত্র ব্যতিক্রম সাইফ টেবিলের দিকে তাকিয়ে কাচের উপর নিজের আবছা প্রতিফলন দেখছে সে। ঠোঁটের কোণে খেলে গেল তার মৃদু হাসি। সেই খেলে যাওয়া তার হাসিটা হাসি নয়, বিষে ভেজানো ব্যঙ্গ। চোখের দৃষ্টিতে লুকানো তাচ্ছিল্যের ধারালো গান। উজান ভাই, আমার ভুল হয়েছে, মাফ করে দেন। ভাঙা কণ্ঠে মাথা তুলে কথাটা বলল সজল। কথা শেষ হতেই উজানের হাত চেপে বসলো তার চোয়ালের উপর। ধুমায়িত ক্রোধে উজানের চোখ দুটো রক্ত জবার মতো জ্বলছে। মাফ? তোকে মাফ করার প্রশ্নই ওঠে না, কোনোদিন না। ঠিক তখনই সেখানে প্রবেশ করলো সজলের বাবা সাইদুল। দরজার চৌকাঠ পেরোতে না পেরোতেই চিৎকারে ফেটে পড়ল। কই দেখি আমার ছেলেটা আবার কি কাণ্ড করলো। বলে হন্তদন্ত হয়ে এগিয়ে এলো ছেলের দিকে। গম্ভীর পরিবেশকে অগ্রাহ্য করেই প্রিন্সিপালের সামনে থাকা একটা চেয়ার টেনে বসে পড়ল সে। চোখ তুলে সোজা তাকালো সাইফের দিকে। কি হয়েছে? সমস্যা কোথায়? কি এমন করেছে ও? সাইফ ঠান্ডা কণ্ঠে জবাব দিল, আপনার ছেলে কি করেছে সেটা বলে আপনি চোখ তুলে তাকাতে পারবেন না সাইদুল সাহেব। সাইদুল বিন্দুমাত্র বিচলিত না হয়ে হাসল। আগে বলো না, শুনে নেই, তারপর ঠিক করব চোখ দেখাবো কি না। ইমন পাশ থেকে বলে উঠল, আপনার ছেলে কলেজে মেয়েদের উত্তপ্ত করে বেড়ায়, আজকেও এক মেয়ের গালে হাত দিয়েছে। কথা শেষ হতে না হতেই সাইদুল একরাশ অবজ্ঞা নিয়ে হো হো করে হেসে উঠল, যেন কোনো ঠুনকো কৌতুক শুনে ফেলেছে সে। এই আর এমন কি, ছোট মানুষ একটু ভুল করে ফেলেছে, আর তাতেই এমন বিচার সভা বসাতে হয় নাকি? তোমরাও পারো বটে। আরও কিছু বলতে যাচ্ছিল সাইদুল, কিন্তু তার মুখের শব্দগুলো জন্ম নেওয়ার আগেই গর্জে উঠল সাইফের মুষ্টিবদ্ধ ক্রোধ। মুহূর্তে বজ্রপাতের মতো আছড়ে পড়ল এক ঘুষি, যা থেতলে দিল সাইদুলের গাল। আঙ্গুলে থাকা রূপোর আংটির ধারে কেটে দিয়ে গেল ঠোঁটের কোণা। লাল রক্তের রেখা গড়িয়ে পড়ল কাঁপতে থাকা থুতনিতে। সাইদুলের মাথার ভেতর ঘূর্ণি তুলল অচেনা ঝাঁকুনি। চোখের সামনে ছায়া নেমে এলো। দিগ্ভ্রান্ত দৃষ্টিতে হঠাৎ নিঃশেষ হয়ে গেল আলো। সবাই স্তম্ভিত। চমকে উঠল উপস্থিত প্রতিটা প্রাণ। প্রিন্সিপালের গা বেয়ে নামলো আতঙ্কের শীতল ঘাম। সাইফ, কি করছো তুমি? উনি তোমার বয়স অনেক বড়। সাইফের চোখ দুটো জ্বলে উঠল হিংস্র আগুনে। গলা থেমে থেমে ধারালো স্বরে বলল, কিন্তু একটা জানোয়ার, আর জানোয়ারের কোনো বয়স হয় না, সেটা বড় হোক বা বাচ্চা, কামড়ালে উত্তর একটাই, পাল্টা খাত। সাইফ, গর্জে উঠল সাইদুল। নাক মুখ চেপে ধরে দাঁতের দাঁত চেপে চিৎকার করল, তুমি জানো আমি কি করতে পারি? আমাকে সম্মান দেওয়া উচিত তোমার, আর তুমি আমার গায়ে হাত তুলেছো। তীব্র রক্তচাপের মধ্যেও সাইফের চোখে এক ফোঁটা কাপড় নেই। তার বদলে কণ্ঠে জমে আছে তীব্র এক অবজ্ঞার শীতলতা। যারা মুখ ফুটে সম্মান চায় তারা আদৌ কতটুকু সম্মানযোগ্য আঙ্কেল? সাইফকে বলতে না দিয়ে মুহূর্তেই বাতাসে জমে থাকা উত্তপ্ত ভার ছিন্ন করে নীরবতার মাঝখানে কাঁপা কাঁপা দৃঢ় কণ্ঠে কথাটা বলে উঠল দৃষ্টি। প্রতিটি শব্দ কাঠখড় পুড়িয়ে বের হয়ে এলো তার ভেতর থেকে। সে পায়ে পায়ে এগিয়ে এলো, দাঁড়িয়ে গেল সজল আর সাইদুলের মাঝখানে। মুখে নিঃসীম ঘৃণা নিয়ে একবার তাকালো সজলের দিকে, এরপর ধীরে ফিরে তাকালো সাইদুলের দিকে। চোখ দুটো অগ্নিময়, কণ্ঠ বরফে ডুবানো তলোয়ার। আপনি কেমন বাবা, যিনি নিজের সন্তানকে ন্যূনতম শিক্ষা দিতে পারেননি?
যে বয়সে উচিত ছিল চরিত্রে করার, আপনি তাকে শিখিয়েছেন অন্ধ গর্ভে চোখ বুজে থাকা। আপনার উচিত ছিল ওকে কঠিনতম শাস্তি দেওয়া। যদি আপনি আদর্শ কোনো পিতা হতেন তাহলে এতক্ষণে লজ্জায় আপনার মাথা হেট হয়ে মাটি স্পর্শ করত। কিন্তু আপনি গর্ব করেন, তার কর্মকাণ্ডগুলোকে উল্টো ঠেকে রাখেন। আর যদি আপনার নিজের মেয়ের গায়ে কেউ হাত দিত তাহলে আপনি পারতেন এক বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকতে। একটানা বলা শব্দগুলো তীক্ষ্ণ ফোড়নের মতো আঘাত করলো চারপাশে। এরপর সে ফিরে তাকালো সজলের দিকে, চোখে জ্বলে উঠল অপরাধবোধহীন ঘৃণার জোয়ার। যদি আমার হাতে ক্ষমতা থাকতো আমি আপনাকে আমার হিজাবে হাত দেওয়ার অপরাধে মৌমাছির মৌচাকে নিচে বেঁধে রাখতাম, তারপর একটা ঢিল ছুটতাম সেখানে। প্রতিটি দর্শন আপনার চরিত্রহীনতার যন্ত্রণার প্রতীক হতো, আর আমি সেটা খুশি মনে দেখতাম। যেমন নির্লজ্জ বাপ তেমন তার ছেলে। ছি! তীব্র ঘৃণার ছায়া ফেলে রেখে দৃষ্টি ধপধপ করে হেঁটে বেরিয়ে গেল সেখান থেকে। উজান একবার ধীরে চোখ বোলালো চারপাশে, প্রতিটি মুখে জমাট বাঁধা নীরবতা। কেবল চেয়ারে বসে থাকা সাইফের চেহারা দেখতে পেল না সে। মাথা ঘুরিয়ে একবার দেখার চেষ্টা করলো, কিন্তু সাইফ উল্টো দিকে থাকায় তার হলো না। এবার সাইদুলের দিকে তাকিয়ে উজান বলে উঠল, আপনার ছেলেকে সামলে রাখুন ফুপা, নাহলে পরের বার মার খেয়ে মরে যাবে। কথাগুলো ফেলে রেখে পেছনে না ঘুরে বেরিয়ে গেল সে। সাইদুল হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল তার চলে যাওয়ার পথের দিকে। এখনো ঠিক করে চিনে উঠতে পারিনি তাকে। চেনা সেই চোখ, সেই কণ্ঠ। উজান দেশে ফিরল কবে? আর এসবে বা কি করছে এখানে? মনের ভেতর হঠাৎ ঝড় তুলে দিয়ে উত্তরহীন প্রশ্নগুলো ফোড়ার মতো বিঁধে রইল সাইদুলের চোখে মুখে। সবকিছুর অবসান টেনে এবার সাইফ অনড় ভঙ্গিতে উঠে দাঁড়ালো। মেরুদণ্ড টান টান করে ডান হাতে থাকা রূপোর মোটা ব্রেসলেটটা একটুখানি ঠেলে তুলল কনুয়ের কাছে। তারপর সোজা চোখ রেখে তাকালো প্রিন্সিপালের দিকে। রুক্ষ ক্ষুব্ধ গলায় বলে উঠল, আজকের মধ্যে যদি ওকে বহিষ্কার না করেন তাহলে বাকি ব্যবস্থা আমি নিজে নেব স্যার। শব্দগুলো শেষ না হতেই ঠোঁটে একটুখানি টেনে আনলো সৌজন্য সূচক চূড়ান্ত শীতল এক হাসি। তারপর নির্লিপ্ত ভঙ্গিতে পা বাড়ালো দরজার দিকে। যেতে যেতে বাহু থেকে গলায় তুলে নিল গায়ে থাকা কালো চাদরটা। চৌধুরী বাড়ির ছাদ খোলা বারান্দায় দাঁড়িয়ে আছে দৃষ্টি। চোখ তার স্থির আকাশে, অসীম নীলের ভেতরেই খুঁজে ফিরছে নিজের ছেঁড়া খোড়া অস্তিত্ব। সময় কি অদ্ভুত প্রভাব তার! কারো অপেক্ষায় থামে না, কারো আহ্বানের দিক বদলায় না, সে শুধু এগিয়ে চলে নির্মম এক চলাচলের নাম হয়ে। দৃষ্টি গভীর শ্বাস ফেলে তাকিয়ে রইল সেই অনন্ত গতি আকাশের দিকে। এই বহমান সময় কত কিছু কেড়ে নিয়েছে তার থেকে, কেড়ে নিয়েছে তার ছিল যত সুখ শান্তি। এখন তো সে কেবল এক কাচের পুতুল মাত্র। আলোয় ঝিলমিল করে বটে, কিন্তু স্পর্শে ভেঙে যাওয়ার ভয় তাকে প্রতিনিয়ত ছুঁয়ে থাকে। আর ভেতরটা এক বিষাক্ত অতল গহ্বর। বাইরে থেকে যতই শক্ত আবরণে মুড়ে রাখুক নিজেকে, ভেতরে ভেতরে এক অনিশেষ যন্ত্রণা শিকল বেয়ে টেনে নিয়ে যায় তাকে অজানা নরকের দিকে। আচ্ছা, যদি এই সময়ের সঙ্গে সঙ্গে দাগগুলো মুছে যেত, যদি কলঙ্কগুলো ধুয়ে গিয়ে নামহীন অতীতে হারিয়ে যেত, তাহলে কি পৃথিবীর ভার কিছুটা কম হতো তার কাছে? তাহলে কি বুকের ভেতরে জমে থাকা এই অনাহুত ক্লান্তি একদিন ধুয়ে যেত বৃষ্টির মতো? তাহলে কি খুব খারাপ হতো? নিশ্চয়ই খুব খারাপ হতো। না হলে তো আরো আগেই কলঙ্ক ধুয়ে মুছে সাফ হয়ে যেত। দৃষ্টি একের পর এক নিঃশ্বাস ছাড়ছে। প্রতিটা শ্বাস অন্তর্গল অতল ভার নিয়ে আসছে। আজ বুকটা অকারণেই ভারী। একরাশ অস্থিরতা চেপে বসেছে হৃদয়ে। কিছুক্ষণ আগেই গোসল সেরেছে সে। ভেজা চুলগুলো খোলা রেখে ছাদে দাঁড়িয়েছিল। বাতাসে এলোমেলো হয়ে উড়ছে সেগুলো। দৃষ্টি, হঠাৎ পেছন থেকে ভেসে এলো উজানের কণ্ঠ। আটকে উঠল সে। চমকে গিয়ে তাড়াতাড়ি শাড়ির আঁচলটা মাথায় টেনে নিল। শরীরটা খানিক সংকুচিত করে ধীরে ঘুরে তাকালো উজানের দিকে। উজানের চোখ স্থির হলো তার উপর। সময়ের ফ্রেমে আটকে পড়ল উজান। দৃষ্টির মুখের ছায়া, জল ছোঁয়া কপাল, ভেজা চুলে বাতাসে ধরা নীলাভ সুবাস, সব মিলিয়ে এক অনবদ্য শান্তি ছড়িয়েছিল তার চারপাশে। কি স্নিগ্ধ লাগছে তাকে দেখতে। তোর সাথে একটু কথা বলতে চাই প্লিজ। নীরব কিছু মুহূর্ত পেরিয়ে দৃষ্টি সংযত আবছা কাপা স্বরে শুধু বলল,
উজান গভীর এক নিঃশ্বাস ছাড়ল। বুকের কোণে জমে থাকা শত প্রশ্ন এক মুহূর্তে বেরিয়ে আসতে চাইল। ধীরে গিয়ে দাঁড়ালো ছাদের রেলিংয়ের পাশে। আকাশে চোখ ফেলল। আধো আলো আধো অন্ধকারের দোলাচলে চাঁদ বিষণ্ণ কোনো স্বপ্নের মতো ঝুলে আসছে। সে চাঁদ দেখলো, আবার দেখলো না। দৃষ্টির ভেতরে গেঁথে থাকা এক অনুভব তাকে অন্য কোথাও টেনে নিচ্ছিল। কিছুটা সময় নির্বাক দাঁড়িয়ে হঠাৎ প্রশ্ন ছুড়ে দিল, তুই আমাকে ভালোবাসিস দৃষ্টি? হেসে উঠল দৃষ্টি। বুক ফাটিয়ে হাসি এলো তার, তবে তা প্রকাশ করলো না। উজানের থেকে দূরত্ব বজায় রেখে সে তাকালো সদূরে। ভালোবেসেছিলাম, এখন বাসি না। উজান স্থির হয়ে গেল। একটা শব্দ তাকে ছিন্ন ভিন্ন করে দিল। ছিল, তাহলে নেই কেন আজ? এই প্রশ্নগুলো ঝড় তুলল উজানের চোখে মুখে। ছিলি মানে এখন বাসিস না? উজানের কণ্ঠে বিস্ময়ের রুদ্ধস্বর, ভেতরে কোথাও তীব্র কোনো ছুরির আঁচড়। না। শব্দটা আসলো দৃষ্টির ঠোঁট থেকে নিঃসংকোচে। নির্লিপ্তভাবে জবাব দিল সে। এখন বাসিস না কেন? উজানের প্রশ্নটা এবার একটু কাঁপলো। দৃষ্টি এবার একটু হাসলো, কিন্তু সে হাসির কোনো রং নেই। কেবল কণ্ঠে ঝরে পড়ল শুষ্ক এক স্বীকারোক্তি। আমি হানেও আপনাকে কখনো ভালোবেসেছে কিনা আমার জানা নেই। হয়তো ক্ষণিকের মোহকে আমি ভালোবাসা বলে ভুল ভেবেছিলাম। না হলে বলুন তো উজান ভাই, এত সহজে আমি কিভাবে আপনাকে ঘৃণা করতে পারি? এই শেষ কথাগুলোতে শীতল শ্বাস বয়ে গেল চারপাশে। বলেই দৃষ্টি মাথা ঘুরিয়ে স্থির চোখে তাকালো উজানের দিকে। সে চাহনিতে কোনো নরমপনা নেই, নেই চেনা কোনো কোমলতা। চোখ জোড়া উপপতিত ভালোবাসার উপহাস বয়ে আনছে। উজান গিলে ফেলতে চাইলো একটা ভারী ক্লান্তি, কিন্তু গলায় কিছু একটা আটকে রইল। বুকের মাঝখানে জমে থাকা শোকের ভারটা ধীরে ধীরে চাপা দিতে থাকলো তাকে। শ্বাসটা হঠাৎ করেই ভারী হয়ে উঠল। আমার উপর অভিমান জমেছে তোর, তাই না? যাদের গায়ে কলঙ্ক থাকে অভিমান তাদের স্বভাব পায় না উজান ভাই। দৃষ্টির কণ্ঠে বিষ। সেই বিষ উজানের শ্রবণ ইন্দ্রিয় ভেদ করে ঢুকে গেল মগজ পর্যন্ত। দৃষ্টি। হ্যাঁ উজান ভাই, আমি একদম ঠিকই বলছি। যদি না হয় তাহলে বলুন তো, সেদিন কেন আপনি আমাকে বিয়ের আসরে রেখে চলে গেলেন? আমি তো ততদিনে আপনাকে নিজের ভেতরে আঁকিয়ে ফেলেছি। মনে মনে জেনে নিয়েছি আপনিই হবেন আমার প্রিয়তম, আমার অর্ধাঙ্গ। জীবন আরও একবার সুযোগ দিয়েছিল আমায়। ভাবলাম এই বুঝি একটুখানি সুখ আমার হাতের মুঠোয় ধরা দেবে। কিন্তু দেখুন তো সেই সুখ আমার ছুঁয়ে দেখা তো দূরে থাক, আমার চোখের দৃষ্টির মাঝেই আসেনি। এই বলে এক তাচ্ছিল্য মাখানো হাসি ছুড়ে দিল দৃষ্টি। ভাঙা মন নিয়ে এক ব্যর্থ প্রেমিকাকে ঠিক যেমন হাসি মানায়। উজান স্থবির দাঁড়িয়ে রইল। দৃষ্টির প্রতিটা শব্দ আগুনে ভেজা কাছের মতো ছিন্ন করছে তাকে। অনন্ত এক অপরাধ বোধে, এক অনন্ত জ্বালায় সে পুড়তে লাগলো নীরবে। আমি তখন অনেক কিছুই মেনে নিতে পারিনি দৃষ্টি, কিন্তু এই 5 বছর আমাকে শিখিয়ে দিয়েছে আমি বোধহয় তোকে ভালোবেসে ফেলেছি। সেদিন তোর হাত ছেড়ে দেওয়াটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। বোধহয়? দৃষ্টি ঠোঁট বাঁকালো এক অদ্ভুত শীতল নির্লিপ্ততায়। আবারও বলে উঠল, না উজান ভাই, আপনি কোনো ভুল করেননি। আপনি নিজের জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন, আর সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। আপনার মতো নিখুঁত পুরুষের আমার মতো একটা মেয়েকে গ্রহণ করার কোনো কারণই ছিল না। তবু আমাকে কি ক্ষমা করা যায় না? উজানের কণ্ঠ ডুবে গেল একরাশ অনুশোচনায়। দৃষ্টি এবার চোখ তুলে স্থির দৃষ্টিতে তাকালো তার চোখে। তারপর এক দীর্ঘশ্বাস ফেলে বলল, জানেন উজান ভাই, জীবনে আমার থেকে একে একে সব কিছু ছিনিয়ে নিয়েছে। দিনের পর দিন, রাতের পর রাত আমি নিজেকে জ্বালিয়ে পুড়ে নিঃশেষ করেছি। অসহ্য যন্ত্রণায় মনের মাঝে হাঁপিয়ে উঠেছিলাম আমি। তারপর এলেন আপনি। ভেবেছিলাম এই বুঝি মুক্তি, এই বুঝি যন্ত্রণার শেষে একটু শান্তি। কিন্তু না, ভাগ্য সেইটুকু পরিণত আমার কপালে লেখেনি। প্রতিদিন আমি একটু একটু করে নিজেকে মেরে ফেলেছি ভেতর থেকে। ভীষণ ইচ্ছে হয়েছিল নিজেকে উৎসর্গ করে দিই, কিন্তু পারিনি। কারণ একটা পাথর আমার হৃদয় নয়। আমি রক্ত মাংসের মানুষ, অল্পে জ্বলি, তীব্রে পুড়ি, আর থেকে থেকে নিঃশেষ হয়ে যাই। বলুন তো, এমন জ্বলা পোড়া খাখা অন্তর নিয়ে কিভাবে আপনাকে ক্ষমা করি আমি? বলুন উজান ভাই, কি দিয়ে ক্ষমা করব, যেখানে ভেতরে আর কিছু অবশিষ্টই নেই আমার? উজান এবার ধীরে এক পা বাড়িয়ে এলো সামনে। এগিয়ে এসে খুব সন্তর্পণে ধরে ফেললো দৃষ্টির দুটো হাত। আলতো স্পর্শে হাত জোড়া টেনে নিল নিজের দিকে। চোখে চোখ রেখে ফিসফিস করে বলল, দৃষ্টি প্লিজ, শুধু একবার ক্ষমা করে দেখ। আমি প্রতিশ্রুতি দিচ্ছি এমন ভুল আর কোনোদিন করব না।
আমরা আবার শুরু করব, বিয়ে করব আমরা, আমাদের হবে একটুখানি ঘর, তাতে থাকবে ভালোবাসা, ভরপুর শান্তি। তোর সব কষ্ট আমি মুছে ফেলবো দৃষ্টি, কথা দিলাম। দৃষ্টি মৃদু এক হাসি হাসলো, একটা ব্যথার হাসি, যার নিচে চাপা পড়ে আছে হাজার মৃত স্বপ্ন। ধীরে অতি স্নিগ্ধ ভঙ্গিতে নিজের হাতটা ছাড়িয়ে নিল উজানের থেকে। কণ্ঠ আগের মতোই মৃদু রেখে নরম স্বরে বলল, আমি অনেক আগেই নিজেকে উৎসর্গ করে দিয়েছি উজান ভাই। এখন আমার কাছে কিছু নেই দেবার মতো। আমি দিন দিন নিঃশেষ হব, আর আপনি দেখবেন দেখতে দেখতেই আপনাকে পেয়ে বসবে এক মরণ ব্যাধি, এমন এক মরণ ব্যাধি যার নাম অনুশোচনা। বলতে বলতেই দৃষ্টির গাল বেয়ে গড়িয়ে পড়ল দুটি অশ্রুবিন্দু, কিন্তু তার ঠোঁটে বাঁকা এক অব্যাখ্যাত আশ্চর্য সাবলীল হাসি। এই দৃষ্টিকে চিনতেই পারল না উজান। চোখ কথা বলে এক আর ঠোঁট বলে আরেক। দৃষ্টির চোখে ঝরে পড়ছে এক আশ্রয়চ্যুত অতীত, আর ঠোঁটে খেলে যাচ্ছে এক নির্মম চূড়ান্ততা। এই দ্বৈততা বিভ্রান্ত করে দিল উজানকে। সে দাঁড়িয়ে গেল দুটো বিপরীত স্রোতে ঠিক মাঝখানে, আর এক মুহূর্ত অপেক্ষা করল না দৃষ্টি। ঘাড় ঘুরিয়ে পেছনে না তাকেই হাঁটা ধরল। অজান্তেই মাথার আঁচল পড়ে এলো নিচে, আর সেই পতনের মাঝেই তার পা দুটো হঠাৎ গতি নিল, চলার ছন্দটা রূপ নিল দৌড়ে। এক হাতে চোখের জল মুছতে মুছতে সে দৌড়ে গেল সামনে। হাওয়ার বেগে তার লম্বা চুলগুলো কোমর ছাড়িয়ে হাঁটুর কাছে এসে দুলে উঠল, আর ঠিক সেই দিকেই অপলক তাকিয়ে রইল উজান। প্রতিটি শ্বাস আটকে গেল ফুসফুসের ভেতর। সাইফের কণ্ঠে বাজল এক তীক্ষ্ণ কোমল ঢাক। ঘাড় ঘুরিয়ে তাকাতেই দৃষ্টির দৃষ্টি এক লহময় আচ্ছন্ন হয়ে পড়ল এক অনাবিল মোহে। নিকাবের অন্তরালে তার নয়নজোড়া ঝলসে উঠল সন্ধ্যার প্রথম তারা হয়ে। সাইফ কয়েক পা এগিয়ে এসে স্থির দাঁড়ালো তার সামনে। আলতো ভঙ্গিতে হাত দুটো পেছনে নিল, মাথাটি একটু ঝুঁকিয়ে দিল সে দৃষ্টির সামনে, ঠিক কোনো রাজ দরবারের হাতছানি দেওয়া বালকের মতো। সেই অপলক ভঙ্গিমায় তাকিয়ে দৃষ্টি নীরবে হাসল। এক অভিমন্ত্রিত কোমলতায় সে হাত বাড়িয়ে সাইফের চুলের জঙ্গলে আঙ্গুল ডুবিয়ে দিল। একরাশ শিশুসুলভ চঞ্চলতায় সে এলোমেলো করে দিল সাইফের চুলগুলো। খিলখিলিয়ে হেসে উঠল গ্রীষ্মের দুপুরে হঠাৎ নেমে আসা ফোঁটা ফোঁটা বৃষ্টির মতো। সাইফের ঠোঁটে ফুটে উঠল এক ব্যতিক্রমী নিবিড় হাসি, হৃদয়ের অন্তঃকোণ থেকে বেরিয়ে আসা এক নীরব কবিতার মতো। একটানা কিছুক্ষণ চুলগুলো এলোমেলো করেই আবার যত্নে সেগুলো গুছিয়ে দিল দৃষ্টি। সাইফ এবার মাথা তুলে নির্ভুল নিঃসৃত চাহনিতে চোখ রাখল তার চোখের গভীরতম রেখায়। আলতো মায়াবী স্বরে ফিসফিসে উচ্চারণ করল, ভালোবাসি ম্যাডাম। দৃষ্টিও নীরবে হেসে বলে উঠল, আমিও ভালো। কিন্তু বাকিটা উচ্চারিত হওয়ার আগেই ছেড়ে খুঁড়ে ঝরে পড়ল সাইফের স্বপ্নের ক্যানভাস। আই ভাইয়া, আর কতকাল ঘুমোবি বলতো? চিরচেনা কর্কশ কণ্ঠস্বর, সঙ্গে ঝাঁকুনির নিদারুণ বাস্তবতা। আচমকা আরো দুটো টান দিতেই স্বপ্ন ভাঙা ছাই রঙা চোখে লাফিয়ে উঠল সাইফ। স্বর্গ সন্ধ্যাকে মুহূর্তেই নরকের প্রহসনে রূপান্তর করে বিগড়ে গেল তার মেজাজ। এক ঝাঁকি দিয়ে নীলিমার মাথায় চাপড় বসিয়ে গর্জে উঠল, আর 1 মিনিট দেরি করলে কি এই গ্রহভিত্তিক জীবনে ভরকেন্দ্র বদলে যেত? এত দারুণ একটা স্বপ্ন ধ্বংস না করে পারলি না তুই? ভাইয়া, কতবার বলেছি আমার মাথায় এমন ঝাঁকি দিবি না, এমনিতেই মাথায় কিছু থাকে না, আর তুই এসে ওইটুকু যা ছিল তাও ঝাঁকিয়ে ঝুঁকিয়ে ভুলিয়ে দিস। দিলি তো আমার স্বপ্নের পরিটাকে নিয়ে গড়া অমল দৃশ্যটাকে তুই একেবারেই কচুকাটা করে দিলি। আর কতবার এভাবে শুধু চোখ বুঝে স্বপ্ন দেখবি ভাইয়া? এবার নিয়ে আয় না, আমিও তো মিস করি আপুকে খুব। ইস, তোর আপু যে আগুনের গোলা, সেটা কি তোর অজানা? তাকে ছুঁতে গেলেই গনগনে শেখায় ভস্য হয়ে পুড়ে ছাই হয়ে যাব আমি। নিয়ে আসা তো দূরের কথা, চেষ্টা করলেই তো আমাকে দুনিয়ার ম্যাপ থেকে মুছে ফেলবে। ভাইয়ের কথা একটা দীর্ঘ গরম শ্বাস ফেলল নীলিমা। কতদিন হয়ে গেল দৃষ্টিকে চোখের দেখাও মেলে না। কবে আবার আগের মতো দিন আসবে তো? নাকি সময় চুপি চুপি সব কিছু নিজের মতো গুছিয়ে নিয়ে গেছে? ভাই, আর কত ঘুমাইবেন? তাড়াতাড়ি ওঠেন, কলেজে যাইবেন না নাকি? এমনের ডাক শুনে একসাথে ঘাড় ঘুরিয়ে তাকালো নীলিমা আর সাইফ। এমনকে দেখে নীলিমার ঠোঁটে ভেসে উঠল একটা বিরক্তিতে মোড়ানো হাসি। এই যে নাটের গুরু এসে গেছে।
আমি আবার কি করলাম? নীলিমার কথায় হাঁসফাঁস করতে করতে কথাটা বলে উঠল ইমন। মনে হচ্ছে সে সদ্য ভূমিষ্ঠ শিশু যাকে কেউ অন্যায়ভাবে অপবাদ দিচ্ছে। আপনাকে তো কতবার বলেছি ভাইয়াকে কোনো আকাম কুকামে উৎসাহ দিবেন না, তবুও কানে ঢোকে না আপনার। ইস, আপনার ভাইয়া একদম ধোয়া তুলসী পাতা, দুধ ভাত খাওয়া নিষ্পাপ শিশু। আমি আপনার ভাইয়াকে নষ্ট করে ফেলেছি। হ্যাঁ, ঠিকই বলেছেন। আপনার সঙ্গে থেকে থেকে আপনার আজাইরা প্যাচাল পাড়া শুনে আমার ভাইয়া এখন ফুল টাইম পাগল। সারাদিন কানের পাশে আপনার এমন গীত শুনে শুনে আমারও বধির হওয়ার জোগাড়। কি বললেন? আমি প্যাচাল পারি? এমন কাজ কখনোই করতে পারে না ইমন, বুঝলেন? উল্টো আপনার ভাই আমাকে শেষ করে দিচ্ছে। আমি ছিলাম ভালো ঘরের লক্ষ্মী ছেলে, এখন দিনে 3 বার আয়নায় নিজের চরিত্র শনাক্ত করতে হয় আমার। খবরদার, আমার ভাইয়াকে নিয়ে একটাও কথা বললে আপনার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো, বুঝেছেন? নীলিমার চোখে রীতিমতো আগুন, মুখে ঘোর লাগা হুমকি, গলায় রাজকুমারীর মতো তেজ। ও, দেখি ছিঁড়ে দেখান আপনার হাতে কতটুকু চোর, আমিও দেখি একবার। এমন খিলখিল হেসে কথাটা বললেও ভেতরে চাপা একটা ভীতি। এক ধাপে এগিয়ে এলো, একটুখানি খেলাও হয়ে যাবে সাথে, কিন্তু তার আগেই সাইফ আচমকা তার কান চেপে ধরল। একটানে তাকে নীলিমার থেকে আলাদা করে এনে হুঙ্কার ছাড়ল। আমি থাকতে আমার বোনের এত কষ্ট করতে হবে কেন? আমি ছেড়ে দিচ্ছি, আয় এক্ষুনি। ভাই ছাড়েন, আপনি সব সময় এমন করেন। কোনো একদিকে লাগলে চলো ছিঁড়েন, কানও মুচড়ান। এনে ছিঁড়ে দে একেবারে ভাইয়া, ওনার জিহ্বা একটু বেশি বড় হয়ে গেছে, চত্বর সব। এমন হাত জোর করে বলে উঠল, আমি নিরপরাধ, আমার জিহ্বা শুধু আবেগে দীর্ঘ হয় ভাই। এটা হৃদয়জাত সমস্যা, চিকিৎসার দায় আপনাদের না, ছাইরা দেন। নীলিমা আড়ালে ঠোঁট টিপে হেসে উঠল। পরক্ষণেই ঠোঁট বাঁকিয়ে মুখ ফিরিয়ে ঘূর্ণায়মান পায়ে বেরিয়ে গেল। নীলিমা সরে যেতেই সাইফ ধীরে ধীরে ইমনের কান ছেড়ে দিল। পাঞ্জাবির হাতা গুটাতে গুটাতে গম্ভীর গলায় বলে উঠল, কাজ কত দূর? কান এখনো রণভাগা সেনার মতো ঝুলছে ইমনের। তার মাঝে ইমন কাপা গলায় বলল, সব রেডি ভাই, চলেন, কেবল যুদ্ধ ঘন্টা বাজানো বাকি। বাইক বের কর, আমি আসতেছি। সাইফের নির্দেশ মতো বাইক আনতে বাইরে বেরিয়ে গেল ইমন। আর ঠিক তখনই ধীরে ধীরে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো সাইফ। এক অদ্ভুত স্থিরতা তার চোখে। আলো ছায়ার ছায়াপথে দাঁড়িয়ে থাকা এক অন্তর্মুখী সৈনিক যেন চিরুনি তুলে আঙ্গুলে জড়ালো, তারপর নিখুঁত অভিময়ে আর চোখে লাগলো ঘাড় ছুঁই ছুঁই চুলগুলো। কিন্তু আচমকাই থেমে গেল সেই নৈপুণ্যের ছন্দ। স্বপ্নে সেই দৃশ্য হঠাৎ করেই মাথার ভেতর আলোর বিস্ফোরণ ঘটিয়ে জ্বলে উঠল। সেই আধো আলো আধো ছায়ার দৃশ্যপট, নিকাবের আড়াল থেকে ঝলসে ওঠা চোখ জোড়া, সেই খিলখিলিয়ে হাসির ধ্বনি, তার মাথায় আঙ্গুল ডুবিয়ে চুল এলোমেলো করে দেওয়া ছায়া স্পর্শ। তার বুক ধকধক করলো প্রবল যন্ত্রণায়, চোখে ধোয়া ধোয়া এক স্নিগ্ধতা আর আঙ্গুলে এলোমেলো ঘূর্ণয়ন। এক হাতে নিজের চুলগুলো এলোমেলো করে দিল সে, অন্য হাতে চিরুনিটা ছুঁড়ে দিল ড্রেসিং টেবিলের উপর। ঘরে নিস্তব্ধতায় সেই ধাতব শব্দটা অস্থির আত্মার আহাজারির মতো শোনা গেল। নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে হঠাৎ এক প্রকাশ্য হাসি ফেটে উঠল তার ঠোঁটে। তুই সত্যিই পাগল হয়ে গেছিস সাইফ। ভেতরের কণ্ঠস্বর মস্তিষ্কে বিদ্ধ করলো কটাস করে। দুহাত দিয়ে চুলগুলো পেছনে ঠেলে ব্যাক ব্রাশ করলো নিপুণ দক্ষতায়। কোনার স্ট্যান্ড থেকে অফ হোয়াইট চাদরটা টেনে নিয়ে একবারে গলায় পেঁচিয়ে নিল। পরনে আজ নির্লিপ্ত রঙের কালো একটা কুর্তি। আয়নার সামনে নিজেকে শেষবারের মতো পরখ করলো সাইফ। এরপর বেরিয়ে গেল ঘর থেকে। পেছনে ফেলে গেল আয়নার সামনে দাঁড়িয়ে থাকা এক অবিচারিত প্রেমিকের প্রতিবিম্ব। কাঁধে ঝুলে থাকা ব্যাগের ফিতেটা আঙ্গুলে জড়িয়ে মেন ফটক পার হয়ে কলেজের আঙিনায় পা রাখলো। ঠিক সেই মুহূর্তে হঠাৎই এক অদৃশ্য টান খপ করে থামিয়ে দিল দৃষ্টিকে। কেউ একজন তার কবজি আঁকড়ে ধরেছে দৃঢ়ভাবে। চমকে উঠে দৃষ্টি তাকালো সামনের দিকে। দৃষ্টি আপু, একটু সাহায্য করবেন প্লিজ? স্বরে শীতল গুমট, কণ্ঠটা একটা চাপা আতঙ্কের অন্তঃস্বর। দৃষ্টি তড়াক করে প্রশ্ন ছুড়ল, কি হয়েছে তোমার? আপু,
আমার ফ্রেন্ড খুব ব্যথা পেয়েছে, একটু সাথে আসবেন? কোথায়? আমি তো কিছুই করতে পারবো না এখানে। কাউকে বলো হাসপাতালে নিয়ে যাও। মেয়েটির চোখ দুটো অস্থির। সে গলাটা আরো নিচু করে বলল, আপু, কেউ নেই আশেপাশে, কাউকে তো দেখতেও পাচ্ছি না যে সাহায্য করতে পারি। প্লিজ আপু। আরও কিছু বলার অবকাশ রইল না। মেয়েটির চোখের জল নীরব আশঙ্কার সংবাদ হয়ে দৃষ্টির সামনে গড়িয়ে পড়ল। আচ্ছা চলো দেখি কি হচ্ছে। কণ্ঠে অনিচ্ছুক জিজ্ঞাসা, তবুও পায়ে সাড়া দিয়েই এগিয়ে গেল সে অজানা গন্তব্যের দিকে। মেয়েটার পেছন পেছন পা বাড়ালো দৃষ্টি। হাঁটতে হাঁটতে মেয়েটা তাকে টেনে নিয়ে এলো কলেজের পেছন দিকে, একদম জনশূন্যতার কিনারায়। উত্তেজনার ঘূর্ণিতে প্রথমে তেমন কিছু বুঝে উঠতে পারেনি দৃষ্টি। চোখের অগোচরে তারা পৌঁছে গেল এক জরাজীর্ণ পরিত্যক্ত ভবনের সামনে। এখানে দিনের আলো ঢোকে দ্বিধা। পাশে ঘন বাঁশবনের জটলা, প্রকৃতির ঘোমটা টেনে রাখা হয়েছে সেই নিঃসঙ্গ ভবনের চারপাশে। অন্যদিকে ধান ক্ষেতের সবুজ সমুদ্র, যার মাথায় মাথায় নীরবতার ঢেউ খেলে যায়। এ পথে মানুষের চলাচল তো দূর, কথার শ্রোতা পর্যন্ত পৌঁছে না। এই নির্জন প্রান্তে এসে হঠাৎ করে দৃষ্টির পা জমে গেল মাটিতে। মুহূর্তে স্তব্ধতা নেমে এলো। মেয়েটা ঘুরে তাকিয়ে চমকে, আপু, থেমে গেলে কেন? চলো না। দাঁড়াও, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? তার চোখ দুটো ক্ষীণভাবে অনুসন্ধান করছে মেয়েটার মুখ। থমথমে গলায় এবার মেয়েটা ফিসফিস করে বলে উঠল, ওই তো আপু, এখানেই আছে আমার ফ্রেন্ড, আসুন না প্লিজ। কণ্ঠের নিচু সুরে একটা অদ্ভুত টান। দৃষ্টি এক পা এগিয়ে আবার থেমে গেল। চারপাশে তাকিয়ে একটা অস্বস্তিকর শীতলতা টের পেল সে। বাতাসেরও ভিন্ন ঘ্রাণ। এক মুহূর্ত থেমে গলা শক্ত করে বলল দৃষ্টি, না, চলো বরং কলেজে ফিরে যাই। কোনো স্যারকে বলি, ওরা ঠিক ব্যবস্থা করে নিতে পারবেন। মেয়েটার দিক থেকে চোখ সরিয়ে সোজা পিছু হাঁটা ধরতেই আচমকায় সামনে এসে পড়ল ইমন। ভাবি শোনেন, কোথায় যাচ্ছেন? ইমনের কথায় থমকে দাঁড়ালো দৃষ্টি। ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকালো। আপনি এখানে কি করছেন?